শাহিনা বেগম আজ সকাল সকালই দোকান খুলে দিয়েছেন। ছোট্ট মিষ্টির দোকানটি তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আরসি আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল। মাথার ঘুম সরেনি তখনও, তবু ঘুম জড়ানো চোখে দাঁড়িয়ে গিয়েছিল দোকানের কাউন্টারে। হাতে হাতে কাজ করছে সে, কখনো প্যাকেট গুছিয়ে দিচ্ছে, কখনো বক্সের হিসেব দেখছে, আবার কখনো স্বভাবসুলভ হাসি দিয়ে ক্রেতার হাতে তুলে দিচ্ছে তার বিখ্যাত চমচম বা সন্দেশ। আরসির মুখে ক্লান্তি নেই, বরং চোখে একটা শান্ত দীপ্তি। কাজের মধ্যে যে সে যেন নিজেকেই খুঁজে পাচ্ছে। আজকাল জীবনের ছন্দটা একটু একটু করে বদলে যাচ্ছে, যার কারণ একটাই, রিভান। এই মুহূর্তে শহরের এক প্রান্তে একটা কালো গাড়ি চলছে রাস্তা ধরে। ভিতরে বসে আছে রিভান, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে অ্যাপ্রন আর চোখে হালকা সানগ্লাস। তবে মুখে আজ এক অন্যরকম উজ্জ্বলতা। চোখটা হঠাৎ করে মিষ্টির দোকানের দিকে যাচ্ছে। হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেও হঠাৎ করে ড্রাইভারকে বলে ওঠে, আচ্ছা একবার দোকানটার সামনে থামাতো। ড্রাইভার একটু চমকে গেলেও কথা না বাড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দেয়। সামনে আরসির দোকান। আরসি তখনই হাতে একখানা বড় ট্রে নিয়ে সাজাচ্ছিল সন্দেশগুলো। শাড়িতে ঘেমে নেমে একাকার করছে সে, কিন্তু কেমন যেন একটা দ্যুতি ছড়িয়ে আছে তার মুখে জুড়ে। সে দৃশ্য দেখে রিভানের চোখ যেন আটকে গেল। তার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি, অনুভূতির, ভালো লাগার আর দীর্ঘদিনের অপেক্ষার অবসানের। হয়তো কিছু বলবে না, কিছুই না, এই ভাবনার দোলাচলে সে গাড়ি থেকে নেমে দাঁড়ানো দোকানের দিকে দাঁড়ালো। আরসি প্রথমে খেয়াল করেনি, কিন্তু তারপর হঠাৎ চোখে চোখ পড়তেই খানিক কেঁপে উঠল। রিভান অপলক তাকিয়ে আছে তার দিকে, সেই চিরচেনা চোখ, অথচ আজ নতুন এক দৃষ্টিতে। আরসি একটু অপ্রস্তুত হয়ে গলা নামিয়ে বলল, এভাবে তাকে কি দেখছেন? রিভান একটু দ্বিধা না করে বলে ফেলে, আমার বউকে। বউ শব্দটা কানে ঢুকতেই সারা শরীর জুড়ে এক ধরনের কাঁপন ধরিয়ে দেয় আরসির। বুকে একটা ঢেউ খেলে যে অচেনা, অজানা, অথচ মধুময়। পায়ের তলা শিরশির করে ওঠে। সে মাথা নিচু করে নেয়, জবাব না দিয়ে কথার মোড় ঘুরিয়ে দেয়। বলল, কিছু বলবেন? রিভান চোখ সরায় না, হালকা হাসি নিয়ে বলে, বলার তো অনেক কিছু আছে ম্যাডাম, কিন্তু কোথা থেকে যে শুরু করি বুঝে উঠতে পারছি না। আরসি একটুখানি রাগ দেখে বলল, হেয়ালি করছেন কেন? রিভানের চোখে এবার অন্যরকম এক নরম ভাব। সে বলল, আসলে কি বলতো, এত বছর অপেক্ষা করলাম, অথচ এখন এই কয়েকটা দিনই যেন আর পার হচ্ছেই না। সময় থেমে গেছে। তুমিও জানো, গতকাল দাদি তোমার পরিবারের কথা বলেছে, তোমরা রাজি হয়েছো। সেই কথা শুনে মনে হচ্ছিল ঈদের খুশি লেগেছে আমার। আরসি ইতস্তত করছিল। রিভান তা বুঝে একটু থেমে কণ্ঠটাতে আরো কোমল করে যোগ করে বলল, তোমার কাজে হয়তো বিঘ্ন ঘটাচ্ছি, কন্টিনিউ করো, আমিও হসপিটালে যাব। আরসি কিছু বলে না, লুকাতে চায় বুকের ধুকপুক করা শব্দ। কি ভেবে যেন মৃদু স্বরে বিড়বিড় করে বলে ফেলে, সে তো আপনি আগে থেকেই বিরক্ত করতেন, এই আর নতুন কি? রিভানের কান এড়ায় না তা। সে চলে যাচ্ছিল, কিন্তু এক পা পিছিয়ে আসে, আবার মাথাটা ঝুঁকিয়ে হালকা চোখ টিপে বলে, শুনে ফেললাম তো। আরসির গাল লাল হয়ে ওঠে, ভুরু কুঁচকে সরে আসে এক পাশ। রিভান আর কিছু বলে না। এই ছোট্ট মুহূর্তেই অনেক কথা বলা হয়েছে। চোখে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে আলতো হেসে গাড়িতে উঠে বসে। আরসি দেখা পেয়েছে, তার সাথে কথা হয়েছে, ব্যাস আজ তার দিনটাই ভালো যাবে। এই ভাবনার মাঝে গাড়ি ছুটে চলে হাসপাতালের দিকে। এদিকে আরসি চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ। বুকের ভিতরটা এখনও ধুকপুক করছে। এমন করে কেউ কখনো তাকে দেখেনি। এমন চোখে চোখ সরাতে ইচ্ছে হয় না তার। এদিকে তার তাকিয়ে থাকাও নিজের জন্য অস্বস্তিকর। নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লাগবেই। ঠিক তখনই পেছন থেকে শাহিনা আর রিমা এসে দাঁড়ায়। শাহিনা একটু হাসি মুখে বলে, বাহ, তোমার হবু বর তো খুব সুন্দর, একদম হিরোদের মতো। রিমাও খিলখিলিয়ে ওঠে, সত্যি এমন বর পেলে কার না ভালো লাগবে। আরসি রেগে যায়, তবে তার লজ্জাটা বেশি। মেকি রাগ দেখে বলল, সুন্দর না ছাই, সুযোগ পেলে বিরক্ত করে আমায়।
দুজনেই একসঙ্গে হেসে ওঠে। শাহিনা বলে, বিরক্ত না রে পাগলি? এটা তো তার ভালোবাসা, আজ নতুন তো নয়, দেখলেই অবশেষে তাকে পেয়েই ছাড়ল। রিমা চোখ টিপে বলে, আরে আরে আরসি আপার গাল লাল হচ্ছে কেন? আরসি আবার রেগে একটা রসমালাইয়ের ঢাকনা জোরে শব্দ করে লাগিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে গিয়ে পেছনের দরজায় লুকিয়ে যায়। আপাতত তাদের চোখের আড়াল হলেই বাঁচে সে, না হলে লজ্জা দিয়ে মেরে ফেলবে এরা। শহরের কোলাহল পেরিয়ে কাঁচের সুউচ্চ ভবনের ভেতরে শুরু হয়েছে আর একটা কর্মব্যস্ত দিন। কর্পোরেট জগতের নিয়ম অনুযায়ী কেউ ছুটে যাচ্ছে মিটিং রুমে, কেউ বা ডেস্কে বসে টাইপ করছে, আবার কেউ অস্থির পায়ে ছুটছে লিফট ধরতে। প্রতিটা মুহূর্ত এখানে সময়ের সাথে রেস লাগানো। এই ভবনের সর্বোচ্চ তলায় বসে আছে রিহান চৌধুরী, এই কর্পোরেট সাম্রাজ্যের এক বস। সে যেমন প্রখর বুদ্ধিমান, তেমনি আত্মবিশ্বাসী। তার চোখে হালকা ক্লান্তি, তবু দৃষ্টি অচল নয়। চোখে ঠিকরে বেরোয় ভবিষ্যতের পরিকল্পনা। বাড়ির রিহান আর অফিসের রিহান সম্পূর্ণ আলাদা। কেউ বলবে না এই মানুষটা এত হাস্যরসাত্মক। গতকাল তার অফিসে বেশ কিছু ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে, নতুন কিছু স্টাফ নিয়োগ হয়েছে, নানা বিভাগের শূন্য পদে এসেছে প্রাণ। কিন্তু যার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে হলো পার্সোনাল সেক্রেটারি। রিহানের দাপ্তরিক কাজ এতদিন ধরে একা সামলানো সহজ ছিল না। মিটিং, রিপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট, বিদেশি ক্লায়েন্টদের সাথে আলোচনা, সব মিলিয়ে কাজের চাপ দিনে দিনে বেড়েই চলছিল। অবশেষে তিনি রাজি হয়েছেন একজন দক্ষ পার্সোনাল সেক্রেটারি নিয়োগের। সেই দায়িত্ব পেয়েছে একজন মেয়ে, নতুন, তরুণ, প্রাণবন্ত, নাম কেয়া আহমেদ। সকাল 9:30টার দিকে কেয়া অফিসে প্রবেশ করে। নীলসে কামিজ পরা, পরিপাটি করে চুল বাঁধা, চোখে একরাশ আগ্রহ আর মুখে আত্মবিশ্বাস মাখা হাসি লেগে থাকে সবসময়। রিসিপশন থেকে একজন তাকে রিহানের কেবিনের দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে চলে যায়। সে একবার ঘড়ি দেখে নেয়, তারপর দরজার সামনে দাঁড়িয়ে মৃদু গলায় বলে, মে কামিং স্যার? খুব ক্যাজুয়ালি কথাটা বলেছে কেয়া। রিহান কেবিনে তখন একজন সিনিয়র এক্সিকিউটিভ রিপোর্ট নিয়ে আলোচনা করছিল। রিহান মাথা না তুলে বলল, কামিন। কেয়া কেবিনে ঢোকে। প্রথমবার দেখায় কেয়া তার স্বাভাবিক সৌম্য ভঙ্গিতে নিজের পরিচয় দেয়। রিহান প্রথমে চমকে যায় কেয়াকে দেখে, এই ভেবে যে সে অপরিচিতদের মতো আচরণ করছে কেন। বিষয়টা ভাবাচ্ছে রিহানকে। কীভাবে যেন রিহান দৃষ্টিটা সরিয়ে নিজেও স্বাভাবিকভাবে তাল মিলিয়ে বলে, প্লিজ হ্যাভ এ সিট। কেয়া বসে পড়ে চুপচাপ। রিপোর্ট আলোচনা শেষ করে রিহান অন্য কর্মকর্তাকে বিদায় জানায়। তারপর টেবিলের উপর হাত রেখে সামান্য ঝুঁকে পড়ে কেয়ার দিকে তাকিয়ে বলে, সো কেয়া, ওয়েলকাম টু দ্য টিম। থ্যাংক ইউ স্যার, আই উইল ট্রাই টু মাই বেস্ট। রিহান হালকা হাসে আর বলে, ট্রাই না, আই ওয়ান্ট রেজাল্ট। এই অফিসে সময় নেই কোনো ট্রায়ালের জন্য। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তাই সরাসরি কাজের কথায় আসি। কে নিজেও অবাক রিহানের প্রতিক্রিয়া না দেয়, কিন্তু মুখে কিছু না বলে চুপ ছিল। এক পলক রিহানকে দেখে চুপ হয়ে যায় সে। রিহান ডেস্কের পাশ থেকে কয়েকটা ফাইল টেনে নিয়ে সামনে রাখার বলল, এই ফাইলগুলোতে আগামী মাসের প্রজেক্ট পরিকল্পনার খসড়া আছে। আমাদের 3টা ক্লায়েন্ট, একটা ভারতীয়, একটা ইউরোপিয়ান আর একটা দেশীয় সরকারি সংস্থা। তাদের জন্য আলাদা আলাদা প্রেজেন্টেশন রেডি করতে হবে। ভারতীয় ক্লায়েন্টদের সাথে জুম মিটিং রয়েছে 2 দিন পর। ইউরোপিয়ান ক্লায়েন্ট আসছে 4 তারিখে। তুমি এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে সফট কপি তৈরি করবে। তারপর প্রতিটা ক্লায়েন্টের রেফারেন্স অনুযায়ী আলাদা করে প্রেজেন্টেশন ডিজাইন করবে। আর হ্যাঁ, মেল ট্র্যাকিংয়ের দায়িত্ব তোমার। আমার প্রতিটা মেইলের সময়, রিপ্লাই ও অ্যাটাচমেন্ট যেন সময় মতো রেডি থাকে। ডেইলি ওয়ার্ক শিডিউল সকাল 9টার মধ্যে আমাকে পাঠাতে হবে। আর লাঞ্চ ব্রেক বাদ দিলে তুমি পুরো অফিস টাইম আমার কাজ নিয়েই থাকবে। কনফারেন্স রুম বুকিং, ক্যালেন্ডার আপডেট, ট্রাভেল প্ল্যান, ডকুমেন্ট সাইনিং, সব কিছুর দায়িত্ব এখন তোমার কাঁধে। কে মাথা নিচু করে সব শুনছিল, একটা ছোট নোটপ্যাডে লিখে নিচ্ছিল প্রতিটা দিক। এখন ব্যক্তিগত কিছু বিষয় আনতে চায় না সে। কাজ করতে এসেছে এখানে, সেটাই করবে। রিহান অবলোকন করছিল তার মনোযোগ। দেখতে পায় তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। তারপর বলল, তোমার প্রথম কাজ আজ বিকেলের মধ্যে একটা প্রেজেন্টেশন রেডি করবে নতুন প্রজেক্ট স্কাই কোড সলিউশন নিয়ে। আমি এর আগে যা লিখেছি
সেগুলো ফাইল থেকে নিয়ে শিডিউল, বাজেট, টার্গেট মার্কেট আর ইনভেস্টর অ্যানালাইসিস যুক্ত করবে, তারপর আমাকে রিভিউতে দেবে। পারবে তো? কেয়া মাথা নাড়িয়ে মৃদু গলায় আত্মবিশ্বাসের সাথে বলল, ইয়েস স্যার, আই উইল সাবমিট ইট বিফোর 5। রিহান একটু বাঁকা হাসে, তারপর বলে, গুড, এখন যাও, তোমার ডেস্কটা দেখে নাও, প্রয়োজন হলে পিএনএ অফিসারকে বলো আজকের দিনটা গড়পড়তা না হোক, শুরুটাই যেন শক্ত হয়। কেউ উঠে দাঁড়ায়, বিনয়ী স্বরে বলে, থ্যাংক ইউ স্যার। দরজা পেরিয়ে বেরিয়ে যায় সে, আর যাওয়ার পানে তাকিয়ে থাকে রিহান। রিহান জানালার কাছে চোখ রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তার মুখে ছিল মুচকি এক হাসি। রিহান নিজেকেই বলে, তো জান, তুমি আমার সাথে গেম খেলতে চাইছো? নট ব্যাড, হা হা হা। আকাশের বুকজোড়া তখন সোনালি রঙে ভরে আছে। বিকেলের আলো ধীরে ধীরে নেমে আসছে। কলেজ ছুটির পর রাস্তাটা একদমই ফাঁকা। কাঁচা রাস্তায় পায়ে পায়ে ধুলো উঠছে, আর তার মধ্যেই দুই বোন দিশা আর অর্পি হেঁটে যাচ্ছে। দিশা ভার্সিটি থেকে বেরিয়ে অর্পিকে নিয়ে আজ হেঁটে বাসায় যাচ্ছে। এমনিতে গাড়ি নিয়ে যায়, তবে আজ যায়নি। আজ দিশার চোখে চিন্তার রেখা। পাশে যে মেয়ে হেঁটে চলেছে তার মুখটা অচেনা লাগছে। প্রতিদিন যার হাসি আর খুনসুটি দিশাকে প্রাণ দিত, আজ তা নিখোঁজ। অর্পির মুখে একরাশ গুমট, ভেতরটা বোঝাই হয়ে আছে অপ্রকাশ্য কিছু নিয়ম নিয়ে। হঠাৎ দিশা চুপচাপ না থেকে বলে উঠল, অর্পি, তোর মতো মেসিউট মেয়ের কাছে আমি এরকম কিছু একদম আশা করিনি রে। কিভাবে পারলি তুই বল, তাও ওনাকেই? তার গলায় ছিল না রাগ, ছিল শুধু একরাশ অভিমান, যেন কোথাও আঘাত লেগেছে। অর্পি থেমে যায়, কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর নিচু কণ্ঠে বলে, ভালোবাসা তো মন থেকে হয় দিশা, কারো পরিচয়, সামাজিক অবস্থান বা সম্পর্কের নামের উপর নয়। দিশা ধমক উত্তর দেয়, তুই এসব তথ্য আমাকে বোঝাস না অর্পি। যদি কখনো ভাইয়ারা জানতে পারে তখন কি হবে ভেবে দেখেছিস একবারও? অর্পি ম্লান হেসে বলে, যাকে ভালোবাসি সেই যদি আমাকে না বোঝে তাহলে ভাইয়ারা জানলে কী বা হবে দিশা? তাদের রাগের চেয়ে সেই মানুষটা নীরবতাই আমাকে বেশি পোড়ায়। তুই বল, আমার মধ্যে কি কমতি আছে যে সে আমায় মেনে নিচ্ছে না? দিশা একদম থেমে যায়, এবার একটু চিন্তা করে নরম কণ্ঠে বলে, কোনো কমতি নেই। তুই কি কম সুন্দরী নাকি? আমি বলবো তাকে ভুলে যা, সে যাই হোক। তবে একটা দিক দিয়ে ভালো হয়েছে যে ভাইয়ারা এখনো কিছু জানে না। আর কথা শেষ হওয়া মাত্রই পেছন থেকে বজ্রকণ্ঠের মতো একটি গম্ভীর কণ্ঠস্বর কানে আসে, অর্পি, গাড়িতে ওঠো, উইদাউট এনি কোশ্চেন। অর্পি দেখল সীমান্ত গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে, চোখে মুখে রাগ স্পষ্ট। তবে অর্পি খুশি হলো সীমান্ত এসেছে ভেবে। সে এক কথায় গাড়িতে উঠে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে। দিশার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বলে, তুই রিক্সা নিয়ে চলে যাস দিশা। দিশা মাথায় হাত দিয়ে আফসোসের সুরে আওড়ায়, হ্যাঁ, আমার তো আর মজনু নেই যে আমাকে এভাবে কাড়াকাড়ি করে নিয়ে যাবে, ফুটা নসিব। এই কথা শুনে হেসে দিল অর্পি। এরই মধ্যেই সীমান্ত গাড়ি ছেড়ে দিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে অর্পি জানে না, সে জানতেও চায় না। মনটা একটু ভালো হলো যে এই গম্বুসের দেখা পেয়েছে। কাঁধের ব্যাগটা পেছনের সিটে রেখে সে গায়ে এলিয়ে দিল নিজের সিটে। এর মধ্যে সীমান্ত একটা ফাঁকা রাস্তার কাছে গাড়ি থামালো। থামিয়ে একটা হ্যাঁচকা টানে অর্পিকে নিজের কাছে আনে। অর্পি অবাক হলো খানিক, কিন্তু মুখে কিছু বলল না। সীমান্ত রেগে বলে, সমস্যা কি তোমার বলো? ঠিক করে নিয়েছ, শান্তিতে থাকতে দেবে না আমায়? নিষ্পাপের মতো তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে অর্পি বলে, আমি শান্তি দিচ্ছি না? আমার মতো নিষ্পাপ বাচ্চাকে এটা বলতে পারলে তুমি? কিসের তুমি? তোমার থেকে কত বড় আমি জানো? তারপরে তুমি সম্বোধন করছো? আমার পেছন ছাড়বে কবে তুমি? টেল মি। অর্পি নিজের চুল হাত দিয়ে নাড়িয়ে গা ছাড়া ভাব নিয়ে বলে, তুমি হলো ভালোবাসার ডাক, আর ছাড়ার কথা বললে আমার উত্তর হবে জীবনও না। ও গড, সমস্যাটা কি তোমার? ভালোবাসি, এটাই আমার সমস্যা। কিসের ভালোবাসা? বয়স কত তোমার? ভালোবাসা বোঝাটা কি? ভালোবাসার বোঝোটা কি তুমি? সব বুঝি, আগে তুমি বলো, তুমি আমায় মেনে নিচ্ছ না কেন? এবার বোধ হয় ধৈর্যশ্রুতি ঘটল সীমান্তর। নিজের মাথার চুলগুলো হাত দিয়ে পেছন থেকে টেনে ধরে জোরে জোরে শ্বাস নিল কিছুক্ষণ। অর্পি একটু ঘাবড়ালো। সীমান্ত ভাবলো একটু নরম করে বোঝানো যাক, তাই এবার আস্তে করে নরম কণ্ঠে বোঝানোর জন্য বলে, দেখো, তুমি অনেক ছোট একটা মেয়ে, এগুলো তোমার আবেগ, ইনফ্যাচুয়েশন, এটা সবারই আছে, কিন্তু তোমার নিয়ন্ত্রণ করতে হবে এটা। তাছাড়া আমার সম্পর্কে সব কিছু তোমার অজানা নয়।
তোমার এসব কাণ্ডের জন্য তোমার ভাইরা কত কষ্ট পাবে কখনো ভেবেছ? আর তোমার পরিবার, তাছাড়া আমি কতটা ছোট হব তাদের কাছে? তোমার পরিবার আমাকে নিজেদের পরিচয়ে বড় করেছে, সে ঋণ মাথায় চেপে আছে এখনও। আর আমি রিহানের অফিসে কাজ করি, সেখানে আমার নিজের যোগ্যতা একটা নতুন পরিচয় হয়েছে। রিহানের বেস্ট ফ্রেন্ড আমি। এত কিছুর পরেও তুমি কিনা তাদের বোন হয়ে এমন করছো? আর আমাদের এজ ডিফারেন্স, প্লিজ একটু বলছো, এসব হওয়ার নয়। অর্পি একটু হতাশ হলো না। সে জানতো সীমান্ত এমনটাই বলবে। সেসব কথায় পাত্তা না দিয়ে বিজ্ঞদের ন্যায় বলল, ঠিক বলেছ, আমার তোমার সাথে প্রেমের সম্পর্ক জড়ানো ঠিক হবে না। সীমান্ত এই কথা শুনে একটু আশার আলো পেল। এই পেতে না পেতে অর্পির আরেক কথায় স্তব্ধ হয়ে যায়। অর্পি বলে, কিন্তু আমরা বিয়ে তো করতেই পারি, তাহলে তো আর কারো সমস্যা হওয়ার কথা নয়। আমি বরং বড় ভাইয়াদের আমাদের কথা জানিয়ে দেই। সে আমার আজ পর্যন্ত কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি, আশা করি এটাও রাখবে না। আর এমনি তো একদিন তো জানানো লাগবেই সবাইকে। কথা শেষ হতে না হতেই দাবাং হাতের শক্ত একটা চড় পড়ল অর্পির গালে। অর্পি তবদা খেয়ে যায়। সেই মুহূর্তে সীমান্ত রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে স্টিয়ারিংয়ে হাত দিয়ে ঝাড়ি মেরে বলে, এনাফ। বুঝতে পারছো না কিছু, নাকি চেষ্টাই করছো না? বারবার বলছি এসব সম্ভব না, তাও আমাকে বিরক্ত করে যাচ্ছ। অর্পির চোখ ততক্ষণে ভিজে গেছে, গালে এখনও হাত দিয়ে আছে, জায়গাটা জ্বলছে এখন। অর্পি কিছু না বলে পেছনের সিট থেকে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায়। যার আগে বলে, তোমায় আর বিরক্ত করব না, কথা দিচ্ছি। তাই বলে কিন্তু ভালোবাসাও ছাড়বো না, এতটা মূল্যহীন নয় আমার ভালোবাসা, আসছি। এ বলে চোখ মুছে চলে যেতে থাকে। এদিকে হুঁশ ফিরতেই সীমান্ত বলে, দাঁড়াও, একা কোথায় যাচ্ছ? উত্তর আসে না। সে ধীরে ধীরে হেঁটে যেতে থাকে, চোখে অশ্রু, পায়ের গতিতে দৃঢ়তা বাড়তে থাকে। একসময় সামনে দিয়ে একটা রিকশা চলে আসে, সে তাতে উঠে বসে। সীমান্ত তাকিয়ে থাকে শুধু। হঠাৎ হৃদয়ের গভীরে কেমন একটা ফাঁপা শূন্যতা জমে ওঠে। মাথা নিচু করে সে গাড়ির স্টার্ট দেয়। এখন শুধু মাথা ঠান্ডা করা দরকার, তাই বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যা পেরিয়ে রাত গড়িয়ে গেছে। শহরের আকাশ তখন অন্ধকারের চাদরে মোড়া। চারটাও আধো মুখ লুকিয়ে আছে। ঘরে ঘরে নিভে গেছে আলো, অথচ একটা হৃদয় পুড়ছে নিঃশব্দে। সীমান্ত বাড়ি ফিরল এইমাত্র। দরজায় পা রাখতে চোখে পড়ল দাদি সোফায় বসে আছেন, চোখে চশমা। পাশে রাখা চায়ের কাপ এখন অর্ধেকটা ঠান্ডা। সীমান্ত হালকা গলায় জুতো খুলতে খুলতে জানতে চায়, আচ্ছা অর্পি বাড়ি ফিরে এসেছে তো? দাদি জবাব দিলেন শান্ত স্বরে, বললেন, হ্যাঁ রে, এই তো কিছুক্ষণ হলো ফিরেছে। একা এসেই সোজা ঘরে চলে গেল। সীমান্ত মাথা নিচু করে চলে যায় নিজের ঘরে, দরজা বন্ধ করে, ল্যাপটপটা খুলে কিছুক্ষণ চেষ্টা করে কাজ করতে, কিন্তু মন সেখানে আটকে থাকে না। পর্দার আলোয় সে নিজের হাতের দিকে তাকায়। সেই হাত যা আজ এক মুহূর্তেই ছুঁয়েছিল মেয়েটির কোমল গাল, কিন্তু প্রথম স্পর্শ এত তিক্ততার সাথে হবে বুঝতে পারেনি। সে কথাটা মনে করে সীমান্তের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। নিজেই নিজের ওপর রাগে ফেটে পড়ে মনে মনে। সে ভাবছে, এভাবে চর মারা কি ঠিক হলো? ও কি খুব বেশি ব্যথা পেয়েছে? এমন সময় বাইরে থেকে সীমার গলা ভেসে আসে, সীমান্ত, আয় খেতে। ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল সে। চোরা চোখে খেয়াল করলো একটা চেয়ারে অর্পির থালা রাখা, কিন্তু চেয়ার ফাঁকা। দাদি বলল, অর্পি কই? দিশা তো আজ একাই খেয়ে চলে গেল। সীমা একটু বিরক্ত স্বরে বললেন, ডেকে আনতে গেলাম ওকে, কিন্তু বলে খিদে নেই, শুয়ে পড়েছে। সীমা তো মুখে কিছু বলে না, শুধু নিজেও খেতে বসে গিয়ে থেমে যায়। চামচটা হাতে নিয়েও নাড়াচাড়া করছিল, কোনো খাবার মুখে তোলে না। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে বলে, আমারও খিদে নেই, আসছি। এই বলে চুপচাপ উঠে গিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দেয় সে। সীমা বিস্মিত হয়ে একটু চেয়ে রইলেন, কিন্তু কিছু বলেনি। কী বা বলবেন, আজকাল ছেলেমেয়েদের বোঝা তিনি উঠতে পারেন না বুঝে। রাত আরও গভীর হয়, ঘড়িতে বাজে রাত 2:37। চোখে ঘুম নেই সীমান্তর। সেই বিকেলের ঘটনা তাকে আচ্ছন্ন করে ফেলেছে অপরাধ বোধে। মুহূর্তে হঠাৎই উঠে দাঁড়ায় সে। পা টিপে টিপে ঘরের বাইরে আসে অর্পির ঘর। তার ঘর থেকে ঠিক 2 ঘর পরে। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার নক করে। ধীরে ধীরে অর্পি দরজা খোলে। সীমান্ত দেখে চোখ মুখ ফুলে গেছে অর্পির। চুলগুলো এলোমেলো, চোখের নিচে হালকা কালি স্পষ্ট। বুঝে নিতে কষ্ট হয় না মেয়েটা এতক্ষণ কেঁদেছে। প্রায় অনেকক্ষণ কেঁদেছে বলা চলে। সীমান্তর বুকটায় কেমন ব্যথা অনুভব হয়। সে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীর গলায় বলে, চলো খেতে আসো।
এই কথাটা বলার সময় গলা যেন কাঁপছিল অল্প। অর্পি মাথা নাড়িয়ে বলে, খিদে নেই, ফালতু এক্সকিউজ দেবে না আমায়, চলো। আমি বলেছি না যাব না, মানে যাব না। সীমান্তর বরাবরই ধৈর্য কম, তাই অনর্থক কথা না বাড়িয়ে এক মুহূর্তে চট করে অর্পিকে কোলে তুলে নেয়। অর্পি হতবাক, বিস্ময়ের চোখ বড় হয়ে আসে। হাত দুটো দিয়ে নিজের ভারসাম্য রাখতে গলা জড়িয়ে ধরে সীমান্তর। সে প্রস্তুত ছিল না এমন মুহূর্তের জন্য। রীতিমতো তার চোখ রসগোল্লার আকার ধারণ করেছে। হুঁশ ফিরলে অর্পি হাত পা ছুটতে ছুটতে বলে, ছাড়ো সীমান্ত, এসব কি? সীমান্ত বলে, জাস্ট শাট আপ। সীমান্ত তাকে নিয়ে গিয়ে সোজা ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দেয়। এরপর চুপচাপ নিজেই খাবার বেড়ে দেয়। একটা প্লেটে ভাত, ডাল, মুরগির ঝোল, যেটুকু ছিল গরম তা প্লেটে তুলে দেয় নীরবে। সে নিজেও বসে পড়ে সামনে, চামচ তুলে নিজের মুখে খাবার তোলে। খিদে থাকা সত্ত্বেও তখন খায়নি এই মেয়ের জন্য। অর্পি তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেভাবে সীমান্ত কেন খায়নি তার চোখে বিস্ময়। পরক্ষণে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, তুমি কেন খাওনি? সীমান্ত মাথা না তুলে উত্তর দেয়, আমার ইচ্ছে। শব্দগুলো ছোট, কিন্তু তার মধ্যে জমে থাকে হাজারটা না বলা দুঃখ, কিছু অপরাধবোধ আর মনের এক কোণায় লুকিয়ে থাকা অচেনা ভালোবাসার অঙ্কুর। অর্পি আর কিছু বলে না, জেদ বাদ দিয়ে এক চামচ করে মুখে তুলতে থাকে খাবার। শব্দহীন সে রাতের টেবিলে তখন দুজন মানুষ বসে আছে যাদের মধ্যে হাজার কথা জমা, অথচ মুখে শব্দ নেই একটিও, কেবল চোখ বলে যায় সব। সন্ধ্যার আলোটা তখন পুরোপুরি ঢুকতে পারেনি ঘরের কোণে। আরসি চুপচাপ গেট খুলে ঘরে ঢোকে। হালকা ক্লান্তি আর কিছুটা অস্থিরতা তার মুখে স্পষ্ট। আজকাল এমনটাই হয়, এক অজানা আবেগ এসে তাকে গ্রাস করে থাকে। এই সম্পর্কে তার ধারণাও নেই, শুধু ভালো লাগাই কাজ করে। ঘরে ঢুকে দেখে রুহি পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে, হাতে একটা নোটবুক। আরসিকে চোখে পড়তেই সব ফেলে ছুটে আসে আর সুপিসের জড়িয়ে ধরে। আরসি তোপ সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যে আরসি হেসে বলে, আহ আস্তে বাবা, একটু হলেই পড়ে যাচ্ছিলাম তো। রুহি মুখ তুলে চঞ্চল গলায় বলে, জানো আপু, আজ দুপুরে কয়েকজন লোক এসেছিল। বাড়ির পেছনের জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। হলুদ রঙের কাপড়, ছোট ছোট বাতি, একদম রূপকথার মতো। কাল তোমার গায়ে হলুদ আপু, আমি সারা রাত ঘুমাতে পারবো না এক্সাইটমেন্টে। আরসি শুধু মাথা নাড়ল, হালকা হেসে বলল, এই নিস্তরঙ্গ উত্তর রুহির তীব্র উৎসাহে একটু জল ঢেলে দিল। সে আর চোখে আরসির মুখের দিকে তাকায়, বিরক্তি স্বরে বলে, তুমি এত চুপচাপ কেন গো আপু? আমি কত খুশি, তুমি কিছু বলছো না, হাসছো কেন? তারপর একটু নাচুনে ভঙ্গিতে রুহি আরসির আঙুল ধরা অবস্থায় তাকে ঘোরাতে ঘোরাতে গান গেয়ে ওঠে। আরসি মাথা নেড়ে বলে, থাম রে, মাথা ঘুরাচ্ছিস আমার। এই বলে বিছানায় গায়ে লিয়ে দেয়। চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রুহি এবার নিজের নতুন ফোনটা আরসির চোখের সামনে তুলে ধরে বলে, দেখো না, জিজু আমার জন্য ফোন পাঠিয়ে দিয়েছে, তোমার হবু বর আমাকে গিফট করেছে। আরসি চোখ মেলে ফোনটার দিকে তাকায়। ফোনটা চকচক করছে, দেখো বেশ দামি লাগছে। আরসি নিস্তরঙ্গ গলায় বলে, এসব কেন দিল? এসব কিছু দরকার ছিল না। রুহি খানিকটা অবাক হয়ে যায়, ভাবে তার আপু কি চাইছে না ফোনটা, সে কি খুশি না? সরল মনে তাই বুঝলো রুহি। মন খারাপ করে বলে, তুমি খুশি হওনি? তুমি না চাইলে আমি এটা নেব না। আরসি তার দিকে তাকায়। সে হাসে, কিন্তু সেই হাসিতে একটা অদৃশ্য ভালোবাসার আবেশ জড়িয়ে আছে। আরসি বলল, না সেরকম কোনো ব্যাপার না, এই গিফট যদি আমি ফেরত দেওয়াই আমাকে হাজারটা কথা শোনাবে ওই লোক। তোকে ভালোবেসে দিয়েছে, রাখ। রোহিত চুপ করে যায়। সে তার আপুর চোখের দিকে তাকিয়ে বসে, এই বিয়ে, এই আয়োজন, এই আলোর রোশানাইয়ের ভিতরে আরসির মনে একটা সংশয় রয়ে গেছে। আপু, তুমি কি ঠিক আছো? রুহি মৃদু স্বরে জিজ্ঞেস করে। আরসি মাথা ঘোরায়, জানালার বাইরে সূর্যাস্তের দিকে তাকিয়ে বলে, সব ঠিক আছে রে, তুই না পড়ছিলি, যা এখন। রুহি চলে যায়। আরসি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গিয়ে চোখ বুজে নেয়, একটু বিশ্রাম নেওয়া দরকার। অফিসের সকালটা ছিল বরাবরের মতোই ব্যস্ত। ডেস্কে ডেস্কে ছড়িয়ে থাকা কাগজপত্র, মিটিংয়ের আওয়াজ আর কফির কাপের গন্ধে ভরা পরিবেশ। এইসব কিছুর মাঝেই বসেছিল কেয়া, চোখে স্মার্ট গ্লাস, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর কপালের মাঝ বরাবর ঝুঁকে থাকা একগুচ্ছ চুলে তাকে যেন স্বয়ং পরিপূর্ণতা ছুঁয়ে গেছে।
রিহান তার কেবিন থেকে কেয়াকে ফোন করে বলেছিল ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে একটু কথা আছে, কেয়া কেবিনে আসবে। কেয়া প্রবেশ করতে রিহান চেয়ার ঘুরিয়ে সোজা তাকায় তার চোখে, বলল, এই ফিগারগুলো তুমি অ্যানালাইজ করেছিলে তো? জি স্যার, সব ডাটা আমি নিজে চেক করেছি। তবে আপনার যদি মনে হয় কিছু এডিট দরকার, তোমার কাজ নিখুঁত কেয়া সবসময়ই। তবে আমি চাইছিলাম তুমি আমার সাথে সাপোর্টে থাকো এই প্রেজেন্টেশনে। কে একটু চমকে তাকায়, কারণ এটা তার প্রেজেন্টেশন ছিল না। তবুও মাথা নাড়ল। রিহান হালকা হাসে, এরকম মিষ্টি ফ্লাটিংয়ের মোড়া ভাষায় বলে, তোমাকে পাশে পেলে আমার কনফিডেন্স বেড়ে দ্বিগুণ হয়ে যায়, জানো তো সুইটহার্ট। কেয়া ঠোঁট বাঁকিয়ে মুচকে এসে অবজ্ঞার সুরে বলল, আপনার কনফিডেন্স নিজের উপর থাকলেই ভালো স্যার, অ্যান্ড ডোন্ট কল মি সুইটহার্ট। রিহান বিরক্ত হয়ে বলে, দেখো মেয়েদের মতো মান অভিমান খেলতে পারবো না। আমার অন্য কিছুর খেলার বয়স ছিল এখন, আর তুমি মুখ ঘুরিয়ে নিয়ে বসে আছো। যত তাড়াতাড়ি পারো আমার কাছে চলে এসো, না হলে আমার মুড চলে আসলে ঠাস ঠাস করে চুমু খাবো উইদাউট ওয়ার্নিং। তুমি ভালো করেই চেনো আমায়, তাই না জান? আপনি অসভ্যই রয়ে গেলেন। এই বলে কেয়া রেগে মেগে নিজের ডেস্কে চলে আসে। সময় পেরোয় দুপুরের পর। কাজের মাঝখানে লাঞ্চ ব্রেকে সবাই কিছুটা রিল্যাক্স করে, কেউ ক্যান্টিনে যাচ্ছে, কেউ করিডোরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই রিহান কাঁচের দেয়ালের ওপাশ থেকে দেখে কেয়া আর সাফানকে। মার্কেটিং টিমের নতুন ছেলেটা কেয়ার সাথে এক কোণে দাঁড়িয়ে কথা বলছে। শুধু কথা বলছে না, সাফান কিছু একটা নিয়ে হেসে হেসে কথা বলছে, আর কেয়া একটু হেসে কাঁধে হাত রাখছে সাফানের। রিহান মুহূর্তে স্থির হয়ে যায়, চোখের পাতা একটু নড়ল না। বুকের ভিতর হঠাৎ চাপা একটা গর্জন জমা হয়, যা একে একে রাগে অধিকার বোধে পরিণত হয়। চোখে দপ করে জ্বলে ওঠে। সে চেয়ার থেকে উঠে গিয়ে ইন্টারকমে চাপ দেয়, কেয়া এখনই আমার কেবিনে আসো ফার্স্ট। কেয়ার মনে হলো একটু গম্ভীর টোন ছিল, কিন্তু সে ভাবলো হয়তো কাজের কোনো ইমার্জেন্সি। রিহানের কেবিনে ঢুকতেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় রিহান। কেয়া স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ স্যার। তুমি ওর সাথে অত ঘনিষ্ঠভাবে কথা বলছিলে কেন? মানে? সাফানের কথা বলছি, তোমাদের কথাবার্তাও দেখছিলাম, অতটাও কি প্রয়োজন ছিল? কেয়া থমকে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক বিষয়। তারপর শটটা কঠিন করে বলে, স্যার অফিসে কে কার সাথে কথা বলবে সেটাকে আপনার ঠিক করে দেওয়ার কথা। রিহান এবার গলা নিচু করে বলল, আমি চাই তুমি ওর থেকে দূরে থাকো। কেয়ার ঠোঁটে উঠে আসে এক বাঁকা হাসি। তারপর সোজা চোখে চোখ রেখে বলে, কাজ ছাড়া আপনাকে আমি চিনি না মিস্টার রিহান। আপনি আমার বস হতে পারেন, কিন্তু অফ টাইমে আমি কাকে কি বলবো বা কার সাথে বন্ধুত্ব করব সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আপনার কথায় যদি সেটা বদলাতে হয় তাহলে বুঝে নিন আপনি আমার জীবনে কিছুই না, নো ওয়ান। রিহান এগিয়ে আসে কয়েক কদম, খুব কাছাকাছি এসে দাঁড়ায় কেয়ার। তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে, ঠোঁট দুটো শক্তভাবে একত্র চেপে ধরা, চোখ জলজল করছে রাগে। এক হাতে টেবিল চেপে ধরে বলে, তাহলে তুমি আমার কথা শুনবে না? নো। একটি শব্দ নিঃসংকোচে উচ্চারিত, এক চিলতে বিদ্রোহ। কেয়া প্রতিশোধ নিতে চাচ্ছে। রিহান আর নিজেকে আটকে রাখতে পারে না। এক ঝাঁকুনিতে কেয়াকে দেয়ালে ঠেলে ধরে রিহান। মসৃণ কোমরে শক্তপোক্ত হাতের একটা গভীর চাপ। তারপর পুরুষালী ওষ্ঠের কোমল স্পর্শে কেয়ার দেহ নেমে আসতে চায়। এতটা নমনীয় ছিল এই স্পর্শ। গাড়ি চেপে রাখা হাতটার আঙুল হালকা নড়াচড়া করছে গলার কাছে, মাখনের মতো নরম। মেয়েলি অধরের মাঝে মাঝে আলতো দাঁত বসিয়ে দিচ্ছে সে। আবার পর মুহূর্তে গভীর চুম্বনে শুষে নিচ্ছে সবটুকু যন্ত্রণা। এই স্পর্শকে আর সহ্য করতে না পেরে কয়েকবার ধাক্কা দিল, বিশেষ লাভ হয়নি। পুরুষালী শক্তির কাছে হার মানে অবশেষে। ঠিক কতটা সময় পেরিয়ে গেল তাতে কারোরই ধ্যান নেই। একটা সময় পর বন্ধ চোখের পাতায় আলোর ঝিলিক এসে লাগলো। সেই সঙ্গে আশেপাশে উপস্থিত মানুষদের কিছু আওয়াজ এসে বাজলো কানে। সঙ্গে সঙ্গে চেতনা ফিরে পেয়ে শব্দ করে দুজনের অধর আলাদা করল রিহান। কেয়া নেতিয়ে পড়ল রিহানের বক্ষপটে, যেন রিহান তার দেহের সবটুকু শক্তি শুষে নিয়েছে। হাঁ করে অগণিত শ্বাস ফেলছে সে। তার হাল দেখে রিহান মুচকি হাসে। রিহান নেশালো কণ্ঠে বলে ওঠে, জেদ করো না বোকামে, এতে তুমি পস্তাবে। কেয়ার বুক ওঠানামা করছিল দ্রুত গতিতে, চোখে জল টলমল করছে, কিন্তু তার রাগে নয়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঠোঁটের কোণে এখনও সেই অবসত্ব স্পর্শের ছাপ। কিছু বলতে চায়
কিন্তু ভাষা হারিয়ে ফেলে। রিহান তখন ধীরে ধীরে বলে ওঠে, কেন এমন করছো? এতটা পোড়াচ্ছ কেন? আমাকে জেলাস ফিল করানোর জন্য ভুলেও কোনো পরপুরুষের ক্লোজ হওয়ার চেষ্টা করবে না। এসব কিন্তু আমি টলারেট করব না। এই কথায় কেয়া তাকায় এক দৃষ্টিতে। কিছু ছিল সেই দৃষ্টিতে কেয়া কান্না ভেজা স্বরে বলে, ও ও আমার বন্ধু, স্বাভাবিকভাবেই কথা বলছিলাম আমরা। এই বলতে বলতে হেসকে ওঠে কেয়ার। রিহান কেয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হয়নি, কাঁদে না। পরদিন সকাল থেকে আরসির বাড়িতে ছোটোখাটো উৎসবের আমেজ। গায়ে হলুদের সাজে বাড়ির উঠোনে হলুদ, সাদা আর কমলা রঙের ঝালর ঝুলে রয়েছে গাছের ডালে। প্যান্ডেলে ঘুড়ির মতো উড়ছে হলুদ রঙের ওড়না। কেউ ব্যস্ত মেহেদির ডিজাইন তুলতে, কেউ বা ফুল দিয়ে সাজাতে ব্যস্ত নতুন বউয়ের আসন। আরসি একটা হলুদ শাড়িতে বসে আছে, এর ওপর গাঁদা ফুলের মালার অলংকার, গালে এক ফোঁটা হলুদের রং। যদিও আরসি নির্লিপ্ত ছিল, কারণ সব কিছুই বেশ তাড়াহুড়ো করেই হচ্ছে। তার সময় লাগবে, কিন্তু শাহিনা রিমা তাকে খেপাতে ব্যস্ত। এর মাঝেই রুহি উপস্থিত হয়। রুহি আজ গায়ে হলুদের অনুষ্ঠানে পরেছে একটা হলুদ সুন্দর রঙের শাড়ি, কোমরে আলতো করে আঁচল বাঁধা। শাড়ির পরে সূক্ষ্ম সোনালি জরির কাজ সূর্যের আলোয় ঝিকিমিকি করে উঠছে। তার ছোটোখাটো গড়ন, গোল মুখে ফুলো ফুলো গালে মিষ্টি এক হাসি, যেন আসলে একটা জীবন্ত পুতুল। সে তার আপুকে হলুদ লাগিয়েছে বেশ কিছুক্ষণ হলো। এখন শুধু আরসির অনুমতির অপেক্ষায়। আরসির কাছ থেকে একটুখানি অনুমতি নিয়ে বলেছিল, জিজুকে একবার হলুদ লাগাতে চাই। সে তার ভাই বোনদের পাঠিয়ে দিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যাই? আরসি হেসে বলেছিল, আচ্ছা, তবে ফিরতে দেরি করো না, ওদের বাড়িতেও আছে হলুদ। রুহি এই শুনে রওনা হয় আরিয়ান আর ঋতিবের সাথে। গাড়িতে উঠতেই দেখে ঋতিব ড্রাইভিং সিটে। ঋতিব আজ তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যেন একেবারে নজর কাড়া এক সৌম্য পুরুষ সেজেছে। সে পড়েছে একটা গাঢ় হলুদ রঙের কুর্তা পাজামা, যার কাপড়টা ঝকঝকে সিল্কের, হালকা, যার দৈশির কাজ করা। কুর্তার গলায় আর হাতার কিনারে সোনালি জরির সিক্সিকে এম্ব্রয়ডারি একেবারে রাজকীয় শোভা এনে দিয়েছে। পাজামাটা গাঢ় মেরুন রঙের, একটু স্লিম ফিট, যা তার বলিষ্ঠ গায়ের গঠনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই পোশাক রিভান নিজেই দিয়েছে। ঋতিভের ঘন কালো চুল সুন্দরভাবে ফ্রেঞ্চ ছাটা, সামান্য জেল দিয়ে সেট করা। এসব অবলোকন করতে করতে গাড়িতে ওঠে রুহি। গাড়িতে বসে শুরু করে তার কথার বন্যা। পিছনের সিটে বসেছিল দিশা আর আরিয়ান। সামনে ঋতিভ গাড়ি চালাচ্ছিল আর তার পাশে রুহি বসেছিল। রুহি আরিয়ানকে বলতে থাকে, আচ্ছা বেয়াই, আপনি কি জুজুর চাচাতো ভাই? তবে আপনি কিন্তু বেশ হ্যান্ডসাম। আরিয়ান হেসে ওঠে, আসলেই? দিশা রুহির গাল টিপে দিয়ে বলে, বাহ, তুমি তো খুব মিশুক, আমার মতো তোমাকে খুব ভালো লেগেছে আমার। আর সত্যি বলতে এই হলুদ শাড়িতে তোমাকে ছোটোখাটো একটা পুতুল লাগছে। রুহি প্রশংসা শুনে খুশি হয়ে বলে, থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে আপু। ঋতিব চুপচাপ সামনের দিকে তাকে গাড়ি চালানোতে মনোযোগী ছিল। রুহি এবার তার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আপনি কি আজও চুপচাপ গম্ভীর হয়ে থাকবেন স্যার? আজকে তো অন্তত মজা করবেন। আমি ভাবছি আপনাকে কে বিয়ে করবে। ঋতিব তখন ধীর কণ্ঠে বলে, সেটা তোমার না ভাবলেও চলবে। নিজের চিন্তা করো যে তোমার মতো বাচালকে বিয়ে করবে। রুহি গাল ফুলে মেকি রেখে বলে, জানতো খেলবই না আপনার সাথে। আর ঋতিব নিজেও কিছু না ভেবেই বলে, আমিও খেলবো না। এই কথা বলার পর হুঁশ ফিরে আসে ঋতিবের। ভুরুকুসকে ভাবলো, এ কি বলল সে। পেছনে আরিয়ান আর দিশা রীতিমতো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঋতিব জোরে ব্রেক কষে। ঋতিব ধমকে হুমকির স্বরে বলে, এই মেয়ে, আর একটা বাজে কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দেব গাড়ি থেকে। তোমার সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাচ্ছি। ধমক খেয়ে মিয়ে গিয়ে রুহি নিজেও সব বুঝতে পেরে তবদা খেয়ে যায়। আর কিছু বলে না সে, কিন্তু মনে মনে খুব হাসে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি পৌঁছে যায় চৌধুরী বাড়ির ফটকে। বাড়িটা সেজেছে সাদা আর সোনালি আলোয়। পেছনের উঠোনে চলছে গায়ে হলুদের প্রস্তুতি। রুহি দৌড়ে ঘরে ঢোকে আর অমনি দেখে তার জিজু রিভান দাঁড়িয়ে আছে ব্যালকনিতে হাসি মুখে। জিজু, এই বলে এক নিঃশ্বাসে দৌড়ে গিয়ে রিভানের সামনে দাঁড়ায় রুহি। রিভান বলল, অবশেষে এলেন আরসিদের আদরের বোন। নাইলে কি আপনি ছাড়তেন নাকি? রুহি হেসে হেসে বলে। তারা দুজন একটু দূরে গিয়ে দাঁড়ায়।
রুহি হাতে হলুদের বাটি নিয়ে আস্তে করে রিভানের গালে হলুদ ছুঁয়ে দেয়। তারপর একটুখানি হাসে, মাথা কাত করে বলে, জিজু এত আয়োজন দেখে তো আমারই বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। ইস, আমার বিয়েটা যে কবে হবে কে জানে। রিভান চোখ টিপে মুচকে এসে বলে, আপনার বিয়ের জন্য তো ছেলের লাইন লাগিয়ে দেব শালি সাহেবা। এই কথার মধ্যেই পেছন থেকে ভেসে আসে গলা, তুমি যে এতটা বিয়ে পাগল আমি সত্যি জানতাম না রুহি। রুহি চমকে ঘাড় ঘোরায় দেখে ঋতিপ একটু লজ্জা পেল সে। যতই হোক স্যার, মানুষের সামনে বিয়ের কথা। চোখে বিরক্তি মাখা ভাব ভেসে ওঠে, কণ্ঠে একরকম কঠোরতা নিয়ে ঋতিপ বলে, এই বয়সে বিয়ে নিয়ে না ভেবে পড়াশোনার কথা ভাবো, নিজের জীবন গড়ে তোলো আগে, প্রেম বিয়ে এগুলো পরেও দেখা যাবে। রুহি একটু থমকে যায়, তারপর চোখ নিচু করে মুখে একটা বোকাশোকা অভিব্যক্তি এনে বলে, আচ্ছা পড়াশোনার মাঝে যদি কোনো ভালো ছেলে পেয়ে যাই তাহলে তো মন্দ না। ঋতিপ এবার চোখ সরিয়ে নেয়, বিড়বিড়িয়ে বলে, পাগল মেয়ে। এ বলে ঋতিপ সেই স্থান থেকে সরে যায়। চারপাশে গানের সুর বাজছে, পুরনো গানে মুখরিত চারপাশ। মানুষ কাজে ব্যস্ত, কেউ খাবার পরিবেশন করছে, আবার কেউ গাঁদা ফুলের মালা গাচ্ছে। সব কিছু প্রায় ঠিকঠাক, তবে বাড়ির বড়দের কাছে এক মনোরম অনুভূতির সুবাসে ভরে উঠেছে চৌধুরী বাড়ির এই জেনারেশনের প্রথম বিয়েটা। বিকেলে আলোর ঝলকানি বসেছিল চৌধুরী বাড়ির উঠোনে, কাঁচা হলুদের রঙে রাঙানো গাছে গাছে মেলা বসেছে আলোর আর উচ্ছ্বাসে। পাখিরা পর্যন্ত আজ এক ধরনের ছুটির আমেজে কিচির মিচিরে মেতে উঠেছে। দাওয়ায় এক পাশে সাজানো হয়েছে গায়ে হলুদের মঞ্চ, হলুদ আর কমলার মাঝামাঝি রঙের কাপড়ে সাজানো প্যান্ডেল, সাদা ফুল আর কাঁচের বাতির টিমটিমে আলোয় এক স্বপ্নময় আঙিনা তৈরি হয়েছে। একটু আগে আরসি ফোন করেছিল রিভানকে যাতে রুহিকে আগেই বাড়িতে দিয়ে যায়। রিভান একদম পরিষ্কার কণ্ঠে জানিয়েছিল, রুহি পরেই আসবে, আমি নিজে নিয়ে আসব, চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম। শালি সাহেবা সবার সাথে মিশে গিয়ে এনজয় করছে, করুক না। এই তো গায়ে হলুদের দিন, সবাই যেন এনজয় করতে পারে, এটা তো আমরাও চাই, তাই না? আরসি নিশ্চুপ ছিল কিছু সময়, তারপর হালকা গলায় বলেছিল, আমি বিশ্বাস রাখি আপনার ওপর, আর ওকে একটু দেখে রাখবেন, বাচ্চা মানুষ তো। সেই কথার মাঝে রুহির প্রতি যে ওর একরাশ মায়া ছিল তা ফোনের ওদিকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। রিভান আরসিকে আশ্বস্ত করে রুহির ব্যাপারে, এই নিয়ে আর আরসি কথা বাড়ায় না। রুহি তখনই এসে পৌঁছেছে চৌধুরী বাড়িতে। মেয়েটা হঠাৎ করেই পুরো বাড়ির প্রাণ হয়ে উঠেছে। কারো মনে হয়নি যে সে অতিথি, সবাইকে আপন করে নিচ্ছে, বাচ্চাদের মতো হাসি, চঞ্চল ভঙ্গি, খুনসুটি সব মিলিয়ে সে ঘরের মেয়ে হয়ে গেছে। অন্যদিকে রিহান এসেছে বেশ কিছুক্ষণ আগেই, তার বন্ধুর পরিচয় দিয়ে কেয়াকে নিয়ে এসেছে বাড়িতে। বাড়িতে প্রথম আসায় কেয়ার কিছুটা সংকোচ ভরা চিন্তায় মগ্ন ছিল। কেয়া আসতে চায়নি প্রথমে, কিন্তু রিহানের জেদ মানাতে পারেনি। জেদে সে বলে দিয়েছে বিয়ের কটা দিন তাকে এখানে থাকতে হবে। কেয়া অবশেষে মেনে নেয়। বাড়িতে কেয়াকে নিয়ে আসলে রিহান মাহফুজা বেগমকে পেছন থেকে জড়িয়ে বলেন, ডার্লিং, এ আমার বন্ধু বিয়ের দিনগুলো পর্যন্ত এখানে থাকবে। আচ্ছা, ওকেও রুমটা দেখে নিয়ে আয়। কেয়ার দিকে তাকে আবার বলল, যাও ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কেয়া মাথা নাড়িয়ে রিহানের পিছু পিছু চলে যায়। রিহান কেয়াকে ঘরে পৌঁছে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবার ফিরে দরজার কাছে মাথা ঝুঁকিয়ে চোখ টিপে বলে, জাস্ট হট হয়ে এসো কিন্তু। মুখের ওপর দরজা আটকে দিয়ে কেয়া বলে, গেট লস্ট। রিহান উচ্চস্বরে হেসে হাতের আঙ্গুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে গানের সুরে গেয়ে ওঠে, করবো এন্ট্রি আমি গ্যারান্টি, তোকে কমেন্টারি করে শোনাবো, ডেডিকে তোর আমি শ্বশুর বানাবো, ডেডিকে তোর আমি শ্বশুর বানাবো। রিহান রেডি হয়ে নিচে আসে। কেউ বেশ কিছুক্ষণ হলো সবার সাথে মিশে গিয়েছে। অনুষ্ঠানের আয়োজনকৃত স্থানের এক কোণে দাঁড়িয়ে থাকা রিহান তখন হেসে বলে ওঠে, তা পিসি বেয়ান, আজ দেখো তো আমায় কেমন লাগছে। তার কণ্ঠে ছিল খুনসুটি ভরা দুষ্টুমি, আর রুহির সাথে দুষ্টুমি করার ইচ্ছেও ছিল। রুহিতা বুঝে চোখ টিপে বলে, আরে বেয়াই সাহেব, কাকে ছেড়ে কাকে দেখবো বলুন, চারপাশেই তো হ্যান্ডসাম ভাই সাহেবেরা ঘুরে বেড়াচ্ছে। পেছন থেকে আরিয়ান চেঁচিয়ে ওঠে, আমাকে দেখো আমাকে, আমি আসি না এখানে। দিশা তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল, তাই আরিয়ানের পেটে হালকা গুঁতো দিয়ে রসিকতা সুরে বলে, ভালো হয়ে যা প্লিজ, ভালো হতে পয়সা লাগে না রে গাধা। আরিয়ান বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে নেয়। সবাই হেসে ওঠে এমন কাণ্ডে। এই হাসি খুশির মধ্যে একটু দূরে এক চেয়ারে গম্ভীর ভঙ্গিতে বসে আছে ঋতিপ।
হাতে একটা স্পিড ক্যান, মাঝে মাঝে পুরু ঠোঁট দিয়ে শুয়ে যাচ্ছে ক্যানে। তার মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, চোখে দূরের কিছু একটার দিকে তাকিয়ে থাকা, একরকম অদ্ভুত নীরবতা। এই চারপাশে উৎসব তার কাছে কিছুই নয়, এই হাসি মজার ঢেউ তার গায়ে লাগছে না। সে এমন ভাবলেশীন হয়েই থাকে 24টা ঘন্টা। যদিও সব নতুন নয় বাড়ির লোকেদের কাছে, তাই ওকে নিয়ে কেউ হম্বিতম্বিও করে না। রুহি সেটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছিল। সে ভাবছে এই স্যারটা এতটা চুপচাপ থাকে কেন সব সময়, কারোর সাথেই তেমন কথাবার্তা বলে না, কারোর সাথে কোনো মেলামেশাও নেই তার। একা একা কি এমন গভীর চিন্তায় ডুবে থাকে স্যার। হঠাৎ পেছন থেকে রুহিকে অর্পি বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে ওঠে, কি রুহি, এত ভাবছো কি? আমরা তো প্ল্যান করেছি ডান্সের, শুনছো তো? রুহি চমকে উঠে আমতা আমতা করে বলে, হ্যাঁ শুনছি তো। দিশা বিজ্ঞদের ন্যায় বলে, আমরা সবাই মিলে একটা ডান্স কম্পিটিশন করব। একটা টিম হবে ছেলেদের, একটা আমাদের মেয়েদের। যে দল জিতবে বড় ভাইয়া তাদের 20,000 টাকা পুরস্কার দেবে। ভাবো একবার। অর্পি মুচকি হেসে বলে, জিততে তো হবে আগে। রিহান ভাইয়া, আরিয়ান ভাইয়া, এদের কি সহজ মনে করেছিস? এরাও ঝাঁকানাকা ডান্স পারে। কেয়া চোখ গরম করে আত্মবিশ্বাসের সাথে বলে, তাই বলে কি হার মেনে নেব আমরা? আমাদের টিমে আছি আমরা 4 জন, আমি, দিশা, অর্পি আর রুহি। দেখা যাবে তো পারফরমেন্সে কে জেতে। রুহি তখন দুষ্টুমি করে বলে ওঠে, আচ্ছা ছেলেদের টিমে তো আরেকজনকেও রাখা যায় স্যারকে, না হলে তো তাদের 3 জন হচ্ছে। মিলল না তো হিসেব। কেয়া রুহির দিকে ছোট ছোট চোখে তাকে বলে, ওরে মেয়ে, তোমার ওই টিমের চিন্তা করতে হবে না, ওদেরটা ওরা বুঝে নিক। এদিকে রুহির কথা শুনে দিশা আর অর্পি থমকে গেল, কারণ কেয়া ঋতিবকে ভালো করে চেনে না, তাই রুহির কথা সহজভাবেই মেনেছে। কিন্তু রুহির কথায় অর্পি আর দিশা দুজনেই চমকে থাকায় রুহির দিকে। দিশা রুহির ভুল ভাঙাতে বলে, আরে রুহি, ছোট ভাইয়া এসব নাচা গানা থাকে না একদম, এমনকি স্বপ্নেও ভাবতে পারি না আমরা যে ছোট ভাইয়া নাচবেন। অর্পিও সাথে সাথে বলে, ঋতিব ভাইয়া তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলেন ঠিক মতো, দেখছো না? তার দ্বারা নাচ মানে অসম্ভব। রুহি আর চোখে একটু তাকায় ঋতিবের দিকে। স্যারের চোখে সেই একই শূন্যতা, কিন্তু কে জানে এই শূন্যতার নিচে কত কথা জমে আছে। কেউ কি কখনো সেগুলো শুনেছে? ভাবনার মাঝে একটা নীরব হাসি খেলে যায় রুহির ঠোঁটে। হয়তো এই উৎসবের রাতে কোনো অলক্ষ্যে এক নতুন সমাধানের বীজ বপন হলো। রুহি নিজেই ভাবছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। সন্ধ্যার আকাশটা তখন কদম ফুলের মতো রঙিন, হালকা নীলছে, তার ওপর ঝুলে থাকা নরম কুয়াশার মতো আলো। চারদিকে যেন উৎসবের গন্ধ। চৌধুরী বাড়ির উঠোনে বর্ণিল স্টেজ এখন তৈরি। গায়ে হলুদের পর্ব পার করে এবার সেই কাঙ্ক্ষিত নাচ প্রতিযোগিতার অপেক্ষা। বাড়ির মেম্বাররা একটা একটা করে চেয়ার দখল করে নিচ্ছে। কেউ ফিসফাসে ব্যস্ত, কেউ মোবাইলের ক্যামেরা চালু করে নিচে বসে আছে অপেক্ষায়। প্যান্ডেলের নিচে লাইটের আলোয় রঙিন হয়ে উঠেছে উজ্জ্বল চেহারাগুলো। উচ্ছ্বাস জমে উঠেছে সবার ঘন ঘন নিঃশ্বাসে। ঠিক তখনই ছেলেদের টিমের মধ্যে দেখা দিল একটা ঝামেলা। দিশা একটু আগে মাইক হাতে জানিয়ে গেছে, একটি প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, পুরস্কার 20,000 টাকা বড় ভাইয়ের পক্ষ থেকে। দেখা যাক কারা জিতে নেয় আজকের প্রাইজ মানি। আর এতেই ছেলেদের দল উত্তেজনায় ফুটছে। রিহান, আরিয়ান আর সীমান্ত, এই 3 জন মিলে যেন কোমরে গামছা বেঁধে প্রস্তুত। যদিও সীমান্তর নির্লিপ্ত থাকার কথা, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, সে মজা করবে না তা হতেই পারে না। কিন্তু একটা বড় প্রশ্ন, তাদের টিমে একজন কম, 4 জন মেয়ে 3 জন ছেলে। রিহান চারপাশে তাকিয়ে দেখে, সময় নেই। দর্শকেরা চেয়ারে বসে পড়েছে, সবার চোখ মঞ্চের দিকে। আর তখনই তার চোখে পড়ে এক কোণায় বসে থাকা ঋতিবের দিকে, যে পায়ের পর পা তুলে ফোন স্ক্রল করছে আর গা ছাড়া ভঙ্গিতে বসে আছে। সবার গায়ে উচ্ছ্বাস লেগেছে, আর এই ছেলেটা এখনো যেন অন্য এক জগতে। ঠোঁটের কোণে কিছুটা বিরক্তি এসে যায় রিহানের। এদিকে ঋতিবের চোখে একরাশ নির্লিপ্ততা বরাবরের মতো। রিহান ধীরে ধীরে ঋতিবের দিকে এগিয়ে গিয়ে বলে, ঋতিব, আমার সোনা ভাইরে, প্লিজ আমাদের টিমে জয়েন হয়ে জানা, দেখ তো পরিস্থিতিটা। ঋতিব একবার চোখ তুলে তাকায়, রিহানের কথার মানে বুঝতে পেরে ধীর স্বরে বলে, ভাইয়া তুমি জানো তো আমাকে, এসব ফালতু কাজে ডাক দিয়ে আমার সময় নষ্ট করো না, তোমরা এনজয় করো। আরিয়ান পেছন থেকে গলা বাড়িয়ে বলে, প্লিজ ছোট ভাইয়া, একটা মাত্র দিন তো, আজ একটু চলে আসো না, তুমি ছাড়া আর কেউ নেই।
সীমান্ত গলায় জোর দিয়ে বোঝানোর স্বরে বলে, দেখ একটা মাত্র মানুষ কম, তুই না থাকলে আমাদের টিম হচ্ছে না। ভাই কেমন ঝামেলায় পড়েছে একটু বোঝ। ঋতিব কিছু বলতে যাবে, হঠাৎ এক ভিন্ন কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয়। আর সেটা রুহি। মেয়েটা কোথা থেকে যেন অদ্ভুত সাহস জোগাড় করে বলে বসে, আরে স্যারের মতো মানুষ এসব নাচ টাচ পারবেন নাকি? আপনার ছেড়ে দিন, বেয়েরা শুধু সময় নষ্ট করছে ওনার পেছনে। উনি ওই পড়াশোনার জায়গা পর্যন্তই ঠিক আছেন। ঋতিভের চোখে মুখের একরকম ভাবলেশীনতা এই কথাতেই কেটে গেল। ঋতিভ সামর্থ্য নিয়ে তার সন্দেহ রয়েছে ঋতিভের, কারণ সে নিশ্চিত এমন গম্ভীর মানুষ এসব কিছুর ধারের কাছে আসতে পারবেন না। ঋতিভের চোখে তখন একটু আলাদা উজ্জ্বলতা খেলে গেল। ছোট ছোট করে চোখ কুঁচকে তাকায় সে রুহির পানে, আবার ধীরে ধীরে বলে, কি বলতে চাইছো তুমি? রুহি নিরুত্তাপ কণ্ঠে বলে, এটাই যে আপনি পারবেন না, কারণ আপনি এমন না, আপনি বই খাতার মধ্যে আটকে থাকা সাইলেন্সের মানুষ। নাচ গানের কোলাহলে আপনি টিকতে পারবেন না। আমি তো ঠিক বলেছি তাই না স্যার? এই বাচ্চা মেয়েটার মুখে এতটা সরলভাবে নিজের সীমাবদ্ধতার বিশ্লেষণ শুনে ঋতিবের ভিতরে ভারী কিছু একটা ধাক্কা লাগে। তার সম্ভাবনা নিয়ে কেউ এভাবে প্রকাশ্যে সন্দেহ করবে সে তা কল্পনা করেনি। এদিকে রুহির এসব বড় বড় কথা শুনে রিহান, আরিয়ান, দিশা, অর্পি অবাক। এখন তারা সকলে ঋতিভের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। ঋতিভ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুহির দিকে। হঠাৎই খুব ঠান্ডা গলায় বলে ওঠে, আমি রাজি। এই দুটো শব্দে চারদিকে মুহূর্তে জমে যায়। রিহান, আরিয়ান, সীমান্ত তিনজনে তস্ত্র বেগে তাকায় ঋতিভের দিকে হতবাক হয়ে। তারা কল্পনাও করেনি ঋতিভ রাজি হবে। অর্পি আর দিশা যারা দূরে দাঁড়িয়েছিল তারাও রীতিমতো হা করে চেয়ে আছে। ঋতিভ ভাই আসে রাজি, এসে নাচবে? রুহি চোখ কুঁচকে দেখে তার দিকে, যেন বুঝতে পারছে না সত্যি সে কি শুনেছে এইমাত্র। এই লোক যে নাচ গান বা কোলাহল থেকে দূরে সরে যায় সে কিনা। ততক্ষণে ড্রাম বিট শুরু হয়ে গেছে, মঞ্চে মেরে উঠে গেছে একে একে, গানের তালে পা ফেলছে মেয়েরা। এক একজনের মধ্যে রঙিন ঝলক। রুহি, অর্পি, দিশা, কেয়া সবাই ড্রেস চেঞ্জ করে এসেছে। সবাই ভিন্ন ভিন্ন কালারের লেহেঙ্গা পরেছে। সবাইকে লেহেঙ্গা দিয়েছে রিভান নিজে। ঋতিভ তখন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাঁটতে হাঁটতে যায় রিহানদের দিকে। রিহান তার কাঁধে হাত রাখে আর একটু অবাক হয়ে বলে, সিরিয়াসলি তুই আসছিস? ঋতিভ একটু হাসে, সেই হাসিতে বিরক্তি নেই, এক অদ্ভুত চ্যালেঞ্জের উত্তেজনা আছে। রুহির কথার প্রত্যুত্তরে একরকম মৃদু প্রতিশোধ নিতে সে শুধু বলে, প্রমাণের দরকার আছে কখনো কখনো, নয়তো কিছু বাচ্চা ভুল কথা বলে বসে উইথ কনফিডেন্স, তাদের বুঝিয়ে দেওয়া উচিত। রুহি মঞ্চে দাঁড়িয়ে তখন তাকিয়ে থাকে ঋতিভের দিকে, চোখে মুখে একটুও বিস্ময়কর রেখা। সে তো শুধু মজা করেছিল, কারণ সে ভেবেছিল রুহির কথা ঋতিভ পাত্তাও দেবে না। এই সামান্য কথায় যদি কেউ নিজেকে প্রমাণ করতে উঠে দাঁড়ায় তাহলে তো রুহি ঠিক কাজই করেছে। এইভাবে হাসলো সে। মঞ্চের আলো আর উজ্জ্বল হয়ে ওঠে। দর্শকেরা সিয়ার আপের চিৎকারে মেতে ওঠে সকলে। সবার চোখ এখন ছেলেদের দিকে। ঋতিভ মঞ্চে পা রাখে, সাথে বাকিরাও। সোনালি লাইটিংয়ে সাজানো স্টেজটা এক টুকরো স্বর্গ লাগছে। বাড়ির লোকজন চেয়ারে বসে কৌতূহলে চোখ তুলে তাকিয়ে আছে মঞ্চের দিকে। কারো মুখে এক সিলতে হাসি, কারো চোখে বিস্ময়। চারিদিকে সাউন্ডবক্সের গানের সুর ভেসে আসছে। পরিবারের বড়রা সবাই তখন বিচারকের আসনে। রিভান নিজেও সেখানে বসে আছে। ঋতিভকে সবার সাথে জয়েন করতে দেখে রিভান অবাক হলেও খুশি হলো। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে রুহি এমনটাই ভেবেছে গার্লস টিম। সোনালি লেহেঙ্গায় অপূর্ব লাগছে রুহিকে। মাথায় তার একটা লম্বা ওড়না, বাতাসে দুলছে রঙিন হাওয়ায়। গানের প্রতিটি শব্দে সে তাল মিলিয়ে হাত তুলে। স্পষ্ট লাইট ঠিক তখন থেমে যায় শুধুমাত্র রুহির গায়ে। তার চোখে তখন কোমল গভীরতা, তার নাচে অদ্ভুত সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, আর পায়ের শব্দে নিঃশব্দ ভালোবাসার দোলা। ওনাটা বাতাসে ভেসে ওঠে। হঠাৎ করে মঞ্চের এক প্রান্তে রুহি ফেলে দেয়। রীতি পেছনের শাড়ির দিকে তাকিয়েছিল। মঞ্চে কি ঘটছে সে খেয়াল করেনি, কিন্তু ঠিক ওই মুহূর্তে রুহির ওড়নার পতনের সাথে সাথে তার চোখ যেন আটকে যায় মেয়েটার নাচে। রুহির চোখে মুখে যে আবেগ, যে ছন্দ, সেটা ঋতিভকে অভিভূত করে। এত প্রাণ, এত সাহস, একটা ছোট বাচ্চা মেয়ে এতটা প্রাণ দিয়ে নাচতে পারে? ঋতিভের বুকের ভিতর কেমন যেন একটা ধাক্কা এসে লাগে। গানের তালে তালে আরিয়ান, রিহান, সীমান্ত আর ঋতিভ উঠে পড়ে স্টেজে। তাল কাটে না কারো, সবে অভিন্ন ছন্দে মিশে যাচ্ছে গানের তালে। ততক্ষণে পিছন দিক থেকে মেয়েদের দল এসে একে একে যোগ দেয়। সবার আগে কেয়া, তার চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁট মিলিয়ে গানের লাইন বলছে। তার নাচে এক
ঝাঁঝালো সৌন্দর্য। গানের সঙ্গে হালকা কোমরের দোল আর মুখের শারীরিক ভঙ্গিতে আর এক নারীর এক নতুন রূপ দিশা মঞ্চে এসে যুক্ত হয়। চোখে লাজুকতা নিয়ে কিন্তু সাহসী ভঙ্গিতে পা তার সুরে সুরে মঞ্চে ছুঁয়ে যায়। তাদের সঙ্গে তাল মিলিয়ে অর্পি সামনে আসে। সে কোমর দুলিয়ে এক অদ্ভুত সাবলীলতার সাথে মিশিয়ে নেয় নিজেকে, তার ঠোঁটে মেলে গিয়ে ওঠে। তাল ধরে মঞ্চ জুড়ে মুভমেন্ট ছন্দ তোলে সে। হঠাৎ সে এগিয়ে আসে সীমান্তর দিকে। তার চোখে ছিল একরকম দুষ্টু জ্বলন। নাচতে নাচতে সে সীমান্তের বাহুতে ধাক্কা দেয়, গানের কথা মুখে এনে বলে। সীমান্ত হেসে নেয় সে ধাক্কায়, আর তাল ফেলে না। সে নিজের তাল মিলিয়ে ওদের মজা যেন পুরো অনুষ্ঠানকেই প্রাণবন্ত করে তোলে। এইবার রিহান এগিয়ে আসে কেয়ার দিকে। দুজনে একসাথে তাল মেলায়, চোখে চোখ মেলে বলে ওঠে। পেছনে তখন আরিয়ান আর দিশাও যুক্ত হয়। তারাও একসাথে গেয়ে ওঠে। রুহি তখন ঘুরে এসে দাঁড়ায় ঋতিবের পাশে। সামনে তাকিয়ে ঠোঁটে হাসি রেখে গানের তালে নাচতে নাচতে বলে। ঋতিব এক মুহূর্ত তাকিয়ে থাকে রুহির দিকে। তার চিরচেনা গম্ভীর মুখে এখন একটা নতুন আলো খেলে যায়। সে ঠোঁটে মেলে একই লাইন, গানের তালে তালে পা ফেলে। সীমান্ত আর অর্পিও তাদের পারফরমেন্সের শেষ মুহূর্তে এসে একত্রে বলে ওঠে। নাচ শেষ হতেই মঞ্চ কাঁপে করতালিতে। আলো চমকায় চোখে সকলের। দর্শক হেসে ওঠে, কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত। আর এই ছন্দের মধ্যে একটা পরিবর্তন ঘটে যায়। যে ঋতিবকে সবাই চিনত চুপচাপ নির্লিপ্ত একজন হিসেবে, সে আজ মঞ্চে দাঁড়িয়ে নিজের ভিতরেও যে আনন্দ আছে তা প্রকাশ করছে। রুহি তার পাশে দাঁড়িয়ে হাসে, চোখে মুখে তৃপ্তির রেখা। হয়তো সে বুঝতে পেরেছে তার কথাগুলো ঋতিবকে কেমন করে ছুঁয়ে গিয়েছিল। আর ঋতিবও হয়তো বুঝেছে জীবন শুধু বইয়ের পাতে আটকে থাকার জন্য নয়, কখনো কখনো নিজেকে প্রকাশ হতে জানতে হয়। নাচের শেষ ধাপে মঞ্চের সকলে একসাথে শ্বাস ফেলে। দর্শকদের সবার কণ্ঠে স্তব্ধ, চোখে ভাসছে আলো ছায়ার খেলা। তাদের মুখে হাসি। এই হাসি যেন জয়ের নয়, বরং মঞ্চকে অনুভব করার আনন্দ, জীবনের ছন্দে তাল মেলানোর তৃপ্তি। ঠিক তখনই মঞ্চের এক পাশে উঠে আসে পরিবারের সদস্যরা, যারা উৎসবের বিচারক। সীমার হাতে মাইক, সবার চোখ তার দিকে। তিনি হাসি মুখে ঘোষণা দেন, আজকের এই দারুণ প্রতিযোগিতায় জয়ী হয়েছে মেয়েদের দল। স্টেজে যেন একটুখানি ঝড় বয়ে যায়। দিশা, কেয়া, অর্পি, রুহি চারজনের চিৎকারে খুশিতে বলে ওঠে। কেয়ার বলে, ইয়াপ, বলেছিলাম না আমরা জিতব। দিশা উচ্ছ্বসিত হয়ে বলে, ইয়াপ, 20,000 টাকায় এখন আমাদের। অর্পি খুশিতে বলে, ইচ্ছে মতো শপিং করবো নাকি খাওয়া দাওয়া। এদিকে ছেলেরা কিন্তু চুপ করে নেয়। আরিয়ান বলে, এটা নিশ্চয়ই পক্ষপাতিত্ব, আমরা কি কম ভালো নেচেছিলাম নাকি? রিহান নাটকীয় ভঙ্গিতে একটু হেলে আরিয়ানের কাঁধে হাত রাখে আর কেয়ার দিকে তাকিয়ে বলে, না, আমি হার স্বীকার করছি, চিন্তা করিস না, আমার বিয়েতে তোদের জিতিয়ে দেব আমি। সবার সাথে ঋতিবও হেসে নেয়। এই প্রথম কেউ খেয়াল করে তার মুখে এতটা খোলামেলা হাসি। গোলাপি আলোতে ঢেকে যে মঞ্চ, সবার মাঝে ভিড় হলেও রুহি আর ঋতিব ধীরে ধীরে একপাশে চলে আসে। চুপচাপ দাঁড়িয়ে থাকা ঋতিবের দিকে তাকায় রুহি। সে হালকা গলায় বলে, ভাবিনি আপনি এত ভালো নাচতে পারেন। ঋতিব চুপ করে থাকে একটু সময়, তারপর বলে, আমার জানা ছিল না, তুমি জোর না করলে জানতাম না। রুহি ঠোঁট কামড়ে একটুখানি লাজুক হাসি দিয়ে বলে, আসলে আমি চ্যালেঞ্জ করতে চাইনি, আমি কথাটা মজার ছলে, হয়তো মজা ছিল কিন্তু আমি সিরিয়াসলি নিয়েছিলাম। এই কথা বলে ঋতিব রুহির দিকে তাকায়। তাদের দুজনে একটু চুপ করে যায়। দুজনের দিকে তাকিয়ে খানিকক্ষণ দুজনেই হেসে ওঠে। পর রুহির চোখে মুখে আবছা আলো, তার গাল লালচে হয়ে উঠছে, জানে না কেন, উত্তেজনায় না লজ্জায়। ঋতিব তখন ধীরে ভাবলেশীন হয়ে বলে, একেবারেই যে অকর্মণ নও তুমি, আজ বুঝলাম। এমন অপমানজনক মন্তব্যে রুহি কিছু বলতে গিয়ে যখন এগিয়ে যায়, তখন লেহেঙ্গায় পা ভেজে ঠাস করে নিচে পড়ে যায়। ঋতিব অবাক হয় না, এর আগেও বহুবার পড়ার রেকর্ড আছে রুহির। সে জানে, অতি বিরক্ত কণ্ঠে হাত বাড়িয়ে বলে, ইডিয়েট, শুকনো মাটিতে আছাড় খাও। রুহি হাত ধরে উঠে মাথা নিচু করে গাল ফুলিয়ে মৃদু গলায় বলে, আপনি কিন্তু আমাকে আবার অপমান করেছেন স্যার। ঋতিব চোখ ছোট করে, হালকা ঠোঁটের কোণে হাসি রেখে বিড়বিড় করে বলে, স্টুপিড। রাত তখন 8টা ছুঁয়েছে। আকাশের গা ঘেঁষে উঠেছে এক টুকরো চাঁদ। সারা সন্ধ্যার সব উচ্ছ্বাস নিঃশব্দে টেনে নিয়েছে নিজের রূপালী আঁচলে।
চৌধুরী বাড়ির চারপাশে তখনও আলোয় মোড়া, কিন্তু একে একে গেস্টরা ফিরছে। হালকা হয়ে যাচ্ছে প্যান্ডেলের মানুষের শব্দগুলো। এমন সময় রিভানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম, বৌজান। রিভান ফোনটা ধরে বলে, হ্যাঁ চিন্তা করো না, রুহিকে নিয়ে আসছি আমি, একটু অপেক্ষা করো, এই তো বের হচ্ছি। ওপাশ থেকে হালকা স্বরে কিছু বলে আরসি। রিভান যাকে একবার কথা দেয় সে কথা রাখেই, তাই আরসিও নিশ্চিন্ত। চৌধুরী বাড়ির সবার কাছ থেকে একে একে বিদায় নেয় রুহি। দিশা, অর্পি, কেয়া প্রতিটা মুখেই তখন আনন্দের ছটা। তবে নাচার জন্য কিছুটা ক্লান্তি রয়েছে, তবুও চোখে মুখে এখনও ঝলসে থাকা নাচের সেই মিষ্টি রেশ এখনও বিদ্যমান। দিশা এসে রুহিকে বলে, তোমার জন্য আমাদের টিম জিতল রুহি, জানো তো তোমার স্টেটিংটা জোশ ছিল। রুহি হেসে জড়িয়ে ধরে, জিতেছি তো সবাই মিলে, আমি কি একা নেচেছি নাকি? মনে করে কাল আমাকে পাঠিয়ে দিও, কিন্তু পুরো ভিডিওটা, আমার ডান্স রেকর্ড আছে। অর্পি হালকা গলায় বলে, সিরিয়াসলি তুমি আজ যেন অন্য কেউ ছিলে রুহি, এত প্রাণবন্ত, এত উজ্জ্বলতা, ছোট ভাইয়া পর্যন্ত চমকে গিয়েছিল। রুহি লাজুক হেসে বলে, ভালোই তো হয়েছে। আর চোখের কোণে একটু দীপ্তি রেখে চুপ করে যায়। কেয়ার খুশি মনে বলে, আজকের রাতটা মনে থাকবে অনেকদিন, বুঝলে? রুহি উচ্ছ্বসিত হয়ে বলে, আমারও। সব থেকে বেশি মনে থাকবে ওড়না উড়ানোর মুহূর্তটা, ওটা আসলেই জোশ ছিল। এই কথায় সবাই হেসে ওঠে একসাথে। রুহি ধীরে ধীরে বেরিয়ে আসে রিভানের সাথে। তবে যাওয়ার আগে ঋতিবকে চোখ দুটো খুঁজে চলেছিল, না পেয়ে রিভানের সাথে গাড়িতে বসে। দুইজনের মাঝে নীরবতা, তবে সেটা ভারী নয়, বরং প্রশান্ত। রিভান হালকা হেসে বলে, তোমার আপু তো মিস করলো তোমার দারুণ ড্যান্সটা। রুহি মাথা নিচু করে ঠোঁট উল্টে বলে, আপু তো আসলোই না, বলেছিলাম। এরপর রুহি চুপ করে বাইরের অন্ধকারে চোখ রাখে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির দরজায় এসে দাঁড়ায় গাড়ি। রুহি নামার আগে বলে, জিজু অনেক ধন্যবাদ, আপনার জন্য আজ এতটা আনন্দ করতে পেরেছি। রিভান মুচকে হাসি দিয়ে বলে, মাই প্লেজার শালি সাহেবা। রুহি হেসে বাই বলে দরজার দিকে পা বাড়ায়। ঘরের ভিতর মৃদু আলো জ্বলে আছে, গন্ধে মিশে আছে পরিচিত পরিবেশ, কিন্তু মনটা আজ অনেক বেশি খুশি। আরসি দরজায় দাঁড়িয়েছিল, ফোন হাতে নিয়ে। রুহিকে দেখে তার চোখে ফুটে ওঠে স্বস্তি আর একটা প্রশান্তময় হাসি। বলে, এসেছিস, কেমন কাটলো? রুহি হেসে বলে, আপু একটা সিনেমার মতো রাত ছিল, অনেক নাচলাম, অনেক মজা করলাম, আর জানো স্যারও নাচলো। আরসির চোখে একটু চমক, অবাক হলো বিষয়টা। বলল, সত্যি? ঋতিব ভাইয়া, আমি ওকে যতটা চিনি নাচার তো ছেলে নয়। রুহি হেসে বলে, হ্যাঁ আপু, সারি, আমি একটু টিপ্পনি কেটেছিলাম যে সে নাচতে পারবে না। এরপর উনি জেদ করে নাচের মঞ্চে উঠে এলেন, তারপর তো পুরাই ধুম্মা চলে। আরসি এবার হেসে ফেলে বলল, তাই বল, এই অসাধ্য সাধন তুই ছাড়া আর কে করতে পারে? রুহি একটু লজ্জায় পড়ে যায়। আরসি এরপর নিজের হাতে রুহির গালটা ছুঁয়ে বলে, এই যে তুই আনন্দ করে খুশি, এটাই আমার শান্তি। রুহি ধীরে মাথা নেড়ে ভেতরে জমে থাকা আনন্দ আর ভালোবাসা নিয়ে নিজের রুমে চলে যায়। পিছনে পড়ে থাকে একরাশ গল্প, একরাশ আলো আর দুই বোনের চিরন্তন বন্ধন, যেখানে একজনের আনন্দই আরেকজনের সুখ। রিভান রুহিকে ড্রপ করে নিজ বাড়িতে আসে। ঋতিব রিভানকে ফিরতে দেখে বলে, রুহি কোথায়, ও কি চলে গেছে? রিভান বলে, হ্যাঁ, আরসি বারবার ফোন করছিল, দিয়ে এলাম এইমাত্র। ঋতিব ছোট করে বলে, ও। রিভান এরপর কিছু না বলে ভেতরে চলে যায়। ঋতিবও নিজের ঘরে চলে যায়, গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। আবার একাকিত্বে সঙ্গী করে নেয় একাকিত্বকে। রুহি ঋতিবের পেছনে লেগে থাকলে এই একাকিত্ব জেকে ধরতে পারে না ঋতিবকে। স্বীকার করতে হবে এটা, যতক্ষণ মেয়েটা আশেপাশে থাকে চারদিক আনন্দে ভরিয়ে রাখে। এই প্রথমবার মনে হয় কারোর সাথে কারো কথা ভেবে ঋতিবের মুখে হাসি ফুটল। ঘুমের ঘরে ঢলে পড়ার আগে বিড়বিড়ে বলে, হোয়াট এ ম্যাজিক হ্যাভ ইউ ইভেন ইনটু মাই সোল দ্যাট আই ক্যান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আজকের সন্ধ্যাটা আলাদা। আজ আরসির জীবনের সবচেয়ে বড় দিন, কারণ আজ আরসির বিয়ে। বাড়িটা সাজানো হয়েছে বেশ ভালোভাবেই। রান্নাঘর থেকে ভেসে আসছে সুগন্ধি খাবারের ঘ্রাণ। নিজের ঘরের ভেতরে একটা আয়নার সামনে বসে রয়েছে আরসি। চোখে মুখে কোনো বাড়তি জাঁকজমকতা নেই, তবুও তার মধ্যে লুকিয়ে আছে এক ধরনের রাজকীয় আভিজাত্য। তার পরনে একটা নরম গোলাপি মেরুন শেডের লেহেঙ্গা, পারে সূক্ষ্ম জরির কাজ, ওড়নাটা অফ হোয়াইট, মাথা থেকে কাঁধে এসে পড়েছে। হাতে মেহেদি,
তার চোখে হালকা কাজল, ঠোঁটে শুধু একটু গোলাপি রঙের ছোঁয়া, কানে ছোট মটকা দুল, গলায় মার দেয়া সোনার পাতলা হার। শ্বাসটা একদমই ভারী নয়, তবু তাকালে বোঝা যায় যে সে আজ এক নববধূ, এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। একটু আগে রিমা আর শাহিনা আরসিকে সাজিয়ে দিয়ে গেল। হাতের মেহেদিতে কয়েকবার রিভান নামক স্থানটিতে হাত বুলে আসে। আরসির পাশে বসে রুহি, সবসময় যাকে ছোট পুতুল বলেই মনে হয়, আজও তেমনি একদম জীবন্ত পুতুল লাগছে তাকে। আজকের সাজে সে কোনো রাজকন্যা থেকে কম লাগছে না। সোনালি শাড়ি, যার গায়ে সূক্ষ্ম ফুলের এমব্রয়ডারি করা, খোঁপায় গাঁদা আর বেলির ফুল গুজে রেখেছে, হাতে কাঁচের চুড়ি, কপালে একটু চওড়া টিপ, চোখে মোহময় দৃষ্টি। রুহির চলনে সবসময় একরকম নাট্যশৈলী থাকে। আজ তার প্রতিটা নড়াচড়া অন্যদের কাছে পরিকল্পিত অভিনয়ের মতো, অথচ একদমই স্বাভাবিক থাকে সে। ঠিক তখনই কিছু গাড়ির শব্দে বাড়ির চারপাশটা গমগমে করে ওঠে। চৌধুরী বাড়ি থেকে মোট 3টি গাড়ি আসছে। একটি গাড়িতে ছিল রিভান, ঋতিব, অর্পি আর দিশা, আর অন্যটায় সীমান্ত, রিহান আর আরিয়ান। রিহানদের গাড়ির ছাদ ছিল খোলা। রিহান আরিয়ান সানগ্লাস পরেছিল। ভেতর থেকে বক্সে উচ্চস্বরে বাজছে মুঝসে শাদি করোগি এই গানটা। রিহান আর আরিয়ান ছাদ খুলে উঠে দাঁড়িয়েছে। রাস্তার মাঝে নাচানাচি শুরু করে দিয়েছে, বুক ঠুকে হাত ছুঁড়ে। কেবল গান নয়, তাদের উৎসাহ সারা রাস্তাকে জাগিয়ে তুলছে। সীমান্ত শান্তভাবে জানালার পাশে বসে মিটি মিটি হাসছে। পুরো দৃশ্যটা তার চোখে এক প্রকার আনন্দের দৃশ্য লাগলো। এভাবে হইহুল্লোড় করতে করতে তারা এসে পৌঁছে আরসিদের বাড়ির সামনে। রিভানদের নামার পরপরই ঠিক গেটের মুখে হঠাৎ পথ আটকে দাঁড়ায় একদল মেয়ে, যাদের চোখে দুষ্টু হাসি, মানে এরা মতলব নিয়ে এসেছে। সবার সামনে রিমা, রুহি আর শাহিনা। রুহি কোমরে হাত রেখে গলায় খুনসুটি এনে বলে, এইভাবে তো আপনাকে যেতে দেব না জিজু, আগে পয়সা ছাড়ুন, না হলে বরপক্ষ আটকে থাকবে এখানে। রিভান মৃদু হাসে, এমন কিছু একটা যে হবে সে আগেই জানতো, তাই পকেটে আগেই বেশি করে টাকা ভরে রেখেছে। হাত বাড়িয়ে টাকা দিতে যাবে, এর আগে রিহান এগিয়ে আসে। নিজের পকেট থেকে 1 টাকার একটা কয়েন বের করে রুহির দিকে বাড়ি দিয়ে বলে, এই নিন পিচ্ছি বেয়ান, আপনার পয়সা, এবার তো বদ ছেড়ে দেবেন, আমরা কিন্তু আপনার দাবি মেনেছি। এ বলে রিহানদের দল গা ছড়িয়ে হেসে দেয়। রুহি প্রথমে হতবাক হয়ে তাকায়, নিজের বোকামিতে বুঝতে পেরে লজ্জা লুকিয়ে রাখতে চায়, কিন্তু চোখে ছিল মৃদু রাগের ঝলক। এই চালাক বেয়ানগুলোকে হ্যান্ডেল করা সহজ নয়। একটু চালাকি করে ধরেছে মেয়েপক্ষকে রিহান। রুহি কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে ঋতিব গলা ছড়িয়ে বলে ওঠে, আই স্টুপিড, একদম ড্রামা করবে না, গেট ছাড়ো এখনই। ঋতিভের দৃঢ় কণ্ঠে এক মুহূর্তের জন্য রুহু চমকে ওঠে, একটু ভয় পায়, একটু লজ্জাও পায়। ঋতিভের ওপর কিছু বলতে চায় না সে, এই লোককে একটু বেশি ভয় পায় সে। তাই যখন গেট ছাড়তে যাবে ঠিক তখনই রিমা বলে, আরে আরে, এভাবে বরপক্ষ ঢুকতে পারবে না, আমরা তো অনেক কম চেয়েছি, মাত্র 10,000। আরিয়ান তখন পেছন থেকে কালো চশমা পরে ভাব নিয়ে বলে, আমরা তো 1 পয়সাও দেব না, শুধু ভাবিকে উঠিয়ে নিয়ে চলে যাব। আরিয়ানদের পেছন থেকে কেয়া আর অর্পি তাদের কথায় তাল মেলায়, কারণ তারাও তো বরপক্ষ, কিন্তু মুখে ঝগড়া করার কাজ রিহান আর আরিয়ানের ওপরে ছেড়ে দিয়েছে তারা। তাই কাজ না পেয়ে মাঝে মাঝে স্প্রে করছে ওপরে। সবাই যখন কোলাহলে হালকা বাকবিতণ্ডায় মেতে উঠেছে, তখন রিভান সামনে এসে সবাইকে থামায় আর পকেট থেকে 1000 টাকার বান্ডিল বের করে রুহিকে দিয়ে বলে, শালি সাহেবা, এই নিন, আপনার দাবি যা চেয়েছিলেন তার থেকে বেশি আছে, এবার তো যেতে পারি। রুহি খুশিতে মাথা নাড়িয়ে ভেতরে ঢোকার অনুমতি দেয়। তার চোখে তখন এক ধরনের গর্ব যে তার জিজু কথা রেখেছে। ভাবলো জিজু কিন্তু আসলে স্মার্ট। এদিকে এইসব দেখে রিহান, আরিয়ান, দিশা, অর্পির চল ঝুলে পড়তে নিচ্ছিল, কারণ তারা এমনটা আশা করেনি। ঋতিভের যদিও এসবে পাত্তা নেই। এদিকে রুহি আর চোখে ঋতিবকে দেখে যাচ্ছিল, মারাত্মক সুদর্শন লাগছে তাকে। ঋতিব রুহিকে খেয়াল করে ছোট ছোট করে ধমকে বলে, এভাবে তাকে কি দেখছো ইডিয়েট? রুহি আমতা আমতা করে বলে, আমি কই, কিছু না তো, ওই মাসি বসেছিল আপনার গায়ে, হে হে হে। ঋতিব নিজের দিকে তাকে বলে, কোথায় মাসি? রুহি নিজের মাথা চুলকে বলে, আপনি দেখতে তো পারবেন না স্যার, এরা হলো গিয়ে সুন্দর ছেলে পেয়ে তাদের গায়ে বসা মাসি, এটা শুধু আমরা মেয়েরাই দেখতে পাই।
রীতি বুঝতে পারলো রুহি মজা করছে ওর সাথে, চোখ রাঙিয়ে বলে, স্টুপিড, তুমি নিজেই তো মাসি, আর একটা ফালতু কথা বলবে না। আর এখানে কি, ভেতরে যাও, দেখছো না বাইরের ছেলেপেলে আসছে এদিকে। রুহি আর কিছু না বলে চলে গেল ভেতরে। এরপর সবাই একে একে বাড়ির ভেতরে ঢোকে। আরসির মা বরণ করে নেয় অতিথিদের। চা নাস্তা, আতর, পান, মিষ্টি সবই তৈরি ছিল। তার মুখে সেই শান্ত মায়া, মেয়েকে বিদায় দিতে যে প্রস্তুত, অথচ অন্তরে শত ঝড় লুকানো। ভেতরে মানুষের কোলাহলে পরিপূর্ণ, মানুষের মুখে মুখে হাসি। আরিয়ান একটু বিরক্ত মুখে বলে, বউ পাগল হয়ে গেছে আমাদের ভাইটা। অর্পি হেসে উত্তর দেয়, ঠিকই তো আছে, বউ পাগল হওয়ারই তো উচিত হাজব্যান্ডদের। সীমান্ত চুপচাপ ছিল, কিন্তু অর্পির কথা শুনে ভুরু একটুখানি চোখ তুলে তাকায় অর্পির দিকে। অর্পি বুঝে যায় সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। মুখ ঘুরিয়ে আমতা আমতা করে বলে, কে আপু কোথায়? ওই দিকে মনে হয়, আমি একটু গিয়ে দেখি। আলতো হাওয়ায় শাড়ির আঁচল দুলিয়ে হেলে দুলে চলে যায় সে। ঘরের ভেতরে ভালোবাসা, লজ্জা, উত্তেজনা আর স্নিগ্ধ বন্ধনের অনুবরণ সব মিলিয়ে একটা স্বপ্নজাল পরিবেশ ছিল। সন্ধ্যার আকাশটায় আজ এক শান্ত সোনালি আবরণ নেমে এসেছে। ঘর ভরা মেহমান, আঙিনায় রোশনাই। তার মাঝখানে বসে আছেন আরসি, যার মাথা নিচু হওয়া, চোখে ছিল একরাশ কুণ্ঠিত লজ্জা। রিভানকে ধবধবে সাদা শেরওয়ানিতে অপূর্ব লাগছে। বলিষ্ঠ শরীরে ফিট হয়ে আছে পোশাক। আজ সে নিজে আরসিকে নিতে এসেছে হালালভাবে, যা এতদিন ধরে সে এসেছিল। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে। ঘড়ির কাঁটা যখন রাত 8টায় এসে দাঁড়ালো, তখনই আরসির মা বললেন, সময় হয়ে গেছে, কাজীকে খবর দাও। একজন প্রৌঢ় শান্ত মুখের কাজী সাহেব এসে বসলেন আয়োজিত এক ছোট্ট টেবিলের পাশে। চারপাশে ঘিরে আছে দুই পরিবারের পুরুষেরা, দুজন সাক্ষী। আর আরসির চাচা একপাশে বসে আছেন গম্ভীর চেহারায়, তবু চোখে ভিজে আবেগ। রিভানের সামনে আনা হলো এক কাপ শরবত আর আরও নাম না জানা খাবার দাবার। কাজী সাহেব শান্ত গলায় শুরু করলেন, রিভান চৌধুরী, আপনি কি আরসি রহমানকে দেনমোহর হিসেবে 50 লক্ষ টাকা ধার্য করে স্ত্রী হিসেবে কবুল করেছেন? করলে বলুন, আলহামদুলিল্লাহ কবুল। রিভান নিঃশব্দে মাথা নেড়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেব আবার বললেন, আপনি কি কবুল করেছেন? রিভানের কণ্ঠে এবার একটু দৃঢ়, জি কবুল করেছি। তৃতীয়বারের সেই পবিত্র শব্দ উচ্চারিত হলো, আমি কবুল করছি। অন্য ঘরে তখন বসে আছে আরসি, মাথায় ঘোমটা, গা ভর্তি গয়নায়। এতক্ষণ অস্বস্তি হচ্ছিল। একান্ত নিজস্ব সাজে স্নিগ্ধ আর পরিপাটি লাগছিল। অবশ্য বিয়েতে তো আর হালকা কিছু পরা যায় না। যদিও আরসির এসবে কিছু যায় আসে না। আরসির পাশে তার খালামণি ও ছোটবেলার বান্ধবী বসে, রিমা, শাহিনা। এরা হাত ধরে আছেন। কাজী সাহেব এসে ধীরে ধীরে আরসির সামনে প্রশ্ন রাখলেন, আপনি কি রিভান চৌধুরীকে 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য দ্বারা স্বামী হিসেবে কবুল করেছেন? করলে বলুন, আলহামদুলিল্লাহ কবুল। আরসির কণ্ঠ ধীর করে বলে, আলহামদুলিল্লাহ কবুল করছি। এই শব্দ আরও 3বার উচ্চারিত হওয়ার পর পুরো ঘরে এক পবিত্র প্রশান্তি নেমে আসে। আল্লাহর নাম নিয়ে কবুলনামা সম্পূর্ণ হয়। এরপর দুই পক্ষের অভিভাবক ও সাক্ষীদের সামনে নিকা নামা পাঠ করে শোনানো হলো। আরসি ও রিভান স্বাক্ষর করলেন, সাক্ষীরাও করলেন। এরপর কাজী সাহেব সুর করে দোয়া পড়তে শুরু করলেন। সবাই হাত তুলে সেই দোয়ায় সামিল হলো। কারো চোখে আনন্দের জল, কারো মুখে বিনয়ী হাসি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আরসির মা নিজে এসে জামাইয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরপর সবার সামনে আসলো সুগন্ধি বিরিয়ানি, রেজালা কাবাব আর ঠান্ডা ফিরনি। একে একে সব মেহমানরা খেতে বসলো। মধুর হেসে আরসির মা বললেন, এবার আমার মেয়েকে নিয়ে যাবে, তাই না? সুখে রেখো জামাই। রিভান উঠে দাঁড়িয়ে আরসির মাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব। মাথা নাড়লেন আরসির মা। শাড়ির আঁচলে মুখ গুজে নিলেন। রাত্রি তখন জমজমাট। চারপাশে আলো ঝলমল করলেও মনে মনে সকলে জানে এই বিদায়টা সত্যি শেষ এক অধ্যায়ের হলেও জীবনের নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছে আজ। আরসি তখনও বসে আছে সোফার কোণে। ধীরে ধীরে চারপাশের ভিড় পাতলা হয়ে আসছে। কিছু আত্মীয় বিদায় নিচ্ছেন, কেউ কেউ নিঃশব্দে কান্না লুকাচ্ছেন ওনার আড়ালে। এমন সময় মাহফুজা বেগম এসে সোজা এগিয়ে এলেন আরসির সামনে। তিনি আরসির মুখে হাত দিয়ে তার থুতনিটা উঁচু করে ধরলেন। তবু কিছু বললেন না এক মুহূর্ত। এই মেয়েটাকে একটু ভালো করে দেখে নিল, কি মায়া মুখে। তারপর কপালে এক মমতা ভরা চুমু দিয়ে বললেন,
তুই আমাদের ঘরের আনন্দ হবি মা, আল্লাহ তোকে সুখ দিক, শান্তি দিক। পাশে দাঁড়িয়ে থাকা সীমা বললেন মুগ্ধ কণ্ঠে, আমার বড় বৌমা সত্যি অপূর্ব, মাশাআল্লাহ। এমন লাজুক ও পরিপাটি মেয়েটাকে দেখেই মন ভরে গেল। আরসির মুখে তখন একটু মৃদু হাসি, তবু চোখের ভাষা বলছিল অন্য কথা। লাজ, অস্বস্তি আর একটা চাপাটন। রিভান সেটা টের পেল। সে জানে এই মুহূর্তটা আরসির জন্য কতটা কাঁপন জড়ানো। চারপাশে এত মানুষ, এত ভালোবাসা, তবু এই ভালোবাসার মাঝে একটা বিদায়ের ছায়া। সে নিঃশব্দে আরসির হাতটা নিজের মুঠোয় ধরে। কোনো কথা বলেনি, শুধু তার হাতের গরমে আরসির ঠান্ডা আঙুলগুলো আশ্রয় পায়। একপাশে তখন কান্নার রোল শুরু হয়ে গেছে। আরসির মা চোখে আঁচল চেপে বসে আছেন। গলা ধরে আসা কণ্ঠে বললেন, আমার খুব কষ্ট হচ্ছে যে, বলে বোঝাতে পারছি না আমি কি করে থাকবো ওকে ছাড়া। রুহি পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছে, কিন্তু চোখের জল তো কথা মানে না। আরসি মুখে কিছু না বললে ওর চোখের কোণে যে জল জমে উঠেছে তা ঝরে পড়ল নিঃশব্দে। তবু সে চোখের জল লুকাতে লুকাতে মাকে জড়িয়ে ধরল, ফুপিয়ে উঠে বলল, আম্মু তুমি কাঁদলে আমি কিন্তু কিছুতেই যেতে পারবো না, প্লিজ আম্মু হাসো, আমারও যে কষ্ট হচ্ছে। এবার রুহিকে জড়িয়ে ধরে বলল, তুই কিন্তু মাকে জ্বালাবি না, একদম খেয়াল রাখবি মায়ের আর নিজেরও। বিদায়ের সময় আসতেই ও ঘরের একজনকে আলতো করে সালাম করে বিদায় জানালো। সব আবেগ সামলে সে নিজেই নিজেকে শক্ত করলো। তারপর রিভানের হাত ধরে গাড়ির দিকে পা বাড়ালো। বিদায়ের ছায়া নেমে এলো উঠোনে। হঠাৎ সীমান্ত আলো রঙিন থেকে হালকা নিঃশব্দে ঢেকে দিল বিষণ্ণতার পর্দা। গাড়ির দরজা খুলে আগে বসলো রিভান। সামনের সিটে ঋতিব আর আরিয়ান, আর পেছনের সিটে আরসির জন্য জায়গা ফাঁকা করে রেখেছিল রিভান। আরসি বসলো। ওড়নার কিনারা মুখে তুলে একটু নীরবে কাঁদছিল সে। উচ্চস্বরে না কাঁদলেও চোখ থেকে পানি ঝরছে অবিরত, ক্রমাগত। রিভান পাশে বসে হাত ছাড়ে না। তারপর ছোট্ট একটা টিস্যু এগিয়ে দেয়। টিস্যুটা নিঃশব্দে গ্রহণ করে আরসি। মুখটা মুছে ঠোঁটে একটু চাপা হাসি ফোটায়। কোনো কথা না, কিন্তু তাতে যে সহস্র ভাষা রয়েছে সেটা বুঝতে একটুও কষ্ট হয় না। গাড়ি চলছে ধীরে। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ছে। নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। রিভান হালকা গলায় হাতে হাত রেখে বলল, ভয় পেও না, আমি আছি তোমার পাশে সবসময়। আরসি একটু চমকে তাকায় তার দিকে। চোখে চোখ মেলে একটুকরো নির্ভরতা। আর কিছু বলার ছিল না, তবু মনে হচ্ছিল অনেক কিছু বলা হয়ে গেছে। গাড়ি যখন রিভানের বাড়ির সামনে এসে থামে, আরসি জানে সে আজ একটা নতুন দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছে, একটা নতুন পরিচয়ে, নতুন সম্পর্কের নামে। কিন্তু সেই ভয়, সংশয়, অভ্যস্ততার ভেতরেও রিভানের হাতের উষ্ণতা এক আশ্বাস দেওয়া যায়, এটাই তো ভালোবাসা। এমন নিঃশব্দ, স্থির, মৃদু, যার কোনো শব্দ নেই, অথচ যার অনুসরণ হৃদয়ের গভীরে অনন্তকাল বেজে চলে। নববধূর ঘর আজ সাজানো এক রূপকথার রাজপ্রাসাদ। বিছানার চারপাশে গোধূলি নরম আলো, ফ্যানের হালকা শব্দ, হালকা সুগন্ধি, গোলাপ জল আর আতরের মিশেলে ঘর যেন নিঃশব্দে বেজে উঠেছিল। সীমা আরসিকে ঘরে নিয়ে যেতে আদেশ দেয়। সারাদিনের ধকল রয়েছে শরীরে, একটু বিশ্রাম প্রয়োজন তার। তাই অর্পি আর দিশা খিলখিল করতে করতে আরসিকে নিয়ে ঘরে ঢুকলো। আরসি একটু লাজুক, একটু সংকোচ, তবু মুখে এক টুকরো হাসি ফুটিয়েছে। ওদের হাসি ঠাট্টায় ও বসে গেল বিছানার কিনারায়। দিশা তখন পর্দার গিট খুলছে। অর্পি বিছানাটা একটু ঠিক করছে, যাতে এই মুহূর্তটাকে আরো নিখুঁত করে সাজানো যায়। সবাই কাজ শেষ করে বেরিয়ে গেলে আরসি নিঃশব্দে রুমটা অবলোকন করতে থাকে। চোখ থামে বিছানার ওপরে টাঙানো একটা বিশাল ফ্রেমে রিভানের ছবিতে। কালো পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা যেন তার দিকে তাকিয়ে আছে স্থিরভাবে, গভীর দৃষ্টি নিয়ে। আরসির বুক ধকপক করে ওঠে। এটাই তার নতুন জীবন, এ ঘরেই আজ থেকে থাকবে সে। তখনই হঠাৎ দরজায় শব্দ পায়। আকস্মিক কেমন হয়, চমকে ওঠে আরসি। কিন্তু কিছু বোঝার আগে পেছন থেকে এক জোরালো বাহু তাকে জড়িয়ে ধরে। রিভানের আলিঙ্গন ছিল ভালোবাসায় ভরা। প্রায় আরসির ছোট্ট শরীরটাকে বুকে পিষে ফেলতে চাইছিল, কিন্তু আরসির মস্তিষ্কে সেই অনুভূতি কোনো আশ্রয় হয়ে এলো না। রিভান আবেগে বলে, অবশেষে আপনি আমার হয়েই গেলেন বউজান। আরসির দেহ হঠাৎ করে ঠান্ডা হয়ে আসে, চোখ বড় হয়ে যায়। সেই স্পর্শ যেন কোনো পুরনো বিভৎস স্মৃতিকে টেনে নিয়ে আসে।
সে মুহূর্তে আর ফিরে আজকের আরসি ছিল না। সে ফিরে গিয়েছিল সেই ভয়াবহ অতীতে, সেই কুৎসিত রাতের ছায়ায়। হঠাৎই সিটকে দূরে সরে বলতে থাকে, শোবেন না, দয়া করে শোবেন না, আমাকে, আমার কষ্ট হচ্ছে, প্লিজ দূরে যান। আরসি কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে উঠল। রিভান মুহূর্তে হঠাৎ পেছনে সরে যায়, চমকে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে আরসির মুখের দিকে। মেয়েটার ঠোঁট কেঁপে যাচ্ছে, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে, সারা শরীর ঘামছে। প্রথমে সে বুঝে ওঠে না ঠিক কী হচ্ছে। রিভান এগিয়ে গিয়ে বলে, আরসি, আর ইউ ওকে? সে বেকুল গলায় বলে, গালে হাত ছুঁয়ে দেখে। তার দহনটা বুঝতে চাইছিল। রিভান ভালো করে আরসিকে পর্যবেক্ষণ করে। মুহূর্তে তার অভিজ্ঞ চোখ দেখে না এটা কোনো সাধারণ আতঙ্ক নয়, এটা স্পষ্টতই প্যানিক অ্যাটাক। রিভান তখন খুব দ্রুততায় নেমে যায় প্রাথমিক চিকিৎসায়। দেরি না করে আরসিকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। সে ঘরের জানালাটা খুলে দেয়, শীতল হাওয়া আসে। তারপর ঘরে থাকা প্যাকেট থেকে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে এসে রুমালে ভিজে আরসির কপালে চেপে ধরে। মৃদু গলায় বলে, আরসি, গভীর শ্বাস নাও, আমার দিকে তাকাও, কিছু হবে না, তুমি আমার কাছে আছো, লুক। ধীরে ধীরে তার পায়ের তলাগুলো, পাতাগুলো হালকা মালিশ করে দেয়, রক্ত চলাচল স্বাভাবিক হয়। এরপর তার হাতে ধরিয়ে দেয় একটা পানির গ্লাস। যদিও এই অবস্থায় সে তা নিতে পারবে না, তবুও তার ঠোঁটে ছোঁয়ানো হয় একটু একটু করে। রিভান তখন বিছানার পাশে বসে নিঃশব্দে তাকিয়ে থাকে। তার চোখে শোক, প্রশ্ন, অপরাধবোধ সব মিলেমিশে একাকার। থমকে গিয়েছে রিভানের পৃথিবী। সে নিজের অজান্তে বলে ওঠে, জানি না তোমার আগের স্মৃতি ভোলাতে পারবো কিনা, বাট আই প্রমিস ইউ, তোমায় আর কষ্ট পেতে দেব না। আরও কয়েক মিনিট পর আরসির শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হয়। চোখ দুটো আধা খোলা, কিন্তু তবু স্থিরতা আসে না। রিভান তখন ওর পাশে বসে তার আশ্রয় হয়ে। আরসির কপালে ঠোঁট ছুঁয়ে দেয় রিভান, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কিছুক্ষণ। রাত্রির আকাশে তখন অনেক তারা জ্বলে উঠেছে। সে হয়তো প্রহর গুনছে সেই ভোরের, যেখানে আরসির ভয় হবে কুয়াশার মতো, যা ধীরে ধীরে মিলিয়ে যাবে রিভানের ভালোবাসার রোদে। এই বিষয় নিয়ে রিভান কাউকে কিছু বলেনি। এবারের প্রতিটি মানুষ তার চোখে মুখে শুধু খুশি দেখেছে। তাদের আনন্দ নষ্ট করার প্রয়োজন নেই। রিভান একাই সব সামলে নিয়েছে। শুধু শুধু বাড়ির লোকেরা দুশ্চিন্তা করবে আরসির আচরণ। তার সে হঠাৎ ভেঙে পড়া, অজ্ঞান হয়ে যাওয়া সবই এক শূন্যতায় ফেলে দিয়েছিল তাকে। কিন্তু সেসব সামলে নেবে আরসির সুখ দুঃখ, সব নিতেই যে হবে স্বামী যে। এদিকে রিহান ধীরে ধীরে আসে কেয়ার রুমের সামনে, দরজার গায়ে হাত রেখে থমকে যায় কিছুক্ষণ। বাতাসটা এখানে আরও ভারী। এই দরজার ওপারেই জমে আছে তাদের সমস্ত ভুল বুঝাবুঝি, অভিমান, কান্নার, ভালোবাসার আরেক গল্প। শেষমেশ সে ধীরে ধীরে দরজাটা খুলে ফেলে। কেয়া বিছানায় বসে আছে, চোখে ক্লান্তি, মুখে বিষণ্ণ নির্লিপ্ততা। জানালার ফাঁক গলে চাঁদের আলো এসে পড়ছে ওর গালের এক পাশে। কি অদ্ভুত শান্ত সে মুখ, অথচ সে পুরনো দিনের মোমের মূর্তি, যে জ্বলছে তবু নিঃশব্দে। রিহান এসে বেডের সামনে নিচে বসে। দুজনের মাঝে কয়েক ইঞ্চি ফারাক, কিন্তু সেই ফাঁক জোড়া যেন কয়েক আলোকবর্ষের দূরত্ব। চুপচাপ ছিল কেয়া, মুখ ঘুরিয়ে রাখে। রিহান সাহস করে তার হাতে হাত রেখে বলে, বড় ভাইয়ের বিয়ে শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম জান, কাল সবাইকে জানাবো, সত্যি বলবো। কেয়ার ঠোঁট বাঁকা হয়ে ওঠে এক ফ্যাকাশে হাসিতে। বলার কি আছে রিহান, আর কিছু বাকি নেই আমাদের মধ্যে, শুধু তুমি জোর করে যাচ্ছ আমার সম্পর্ক আগাতে। আমি আর ফিরতে চাই না, আমি চাই না তোমায়, আমি বড্ড ক্লান্ত। রিহানের গলায় ধরা পড়ে এক চাপা ক্ষোভ, কিন্তু সে চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নেয়, যেন নিজেকে বোঝায়, ধৈর্য রিহান, আজ নয়। এই মেয়েটা তোমারই। রিহান বোঝানোর স্বরে বলে, জান, আমি জানি তুমি রেগে আসো। আমি সময় নিয়েছিলাম শুধু ঠিক সময়ে ঠিক কথা বলতে, কিন্তু তাতে তুমি আমাকে অস্বীকার করে দেবে? এত ভালোবাসা, এত স্বপ্ন, সব কি মিথ্যে ছিল? কেয়া তাকায় না, জানালার বাইরে চেয়ে কেবল বলে, তুমি বুঝবে না রিহান, এই 3 বছর কিভাবে কেটেছে। দিনের পর দিন তোমার এক টুকরো খবরের বাসা। আমি তোমার জন্য সব হারিয়েছি, আর এখন আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ। শেষের 3টি শব্দ যেন ছুরি হয়ে বিঁধে যায় রিহানের বুকে। সে উঠে দাঁড়ায়, মুখটা কঠিন হয়ে আসে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে নিচু স্বরে বলে, আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না জান। কেয়া হঠাৎই মাথা ঘুরিয়ে তাকায়। রাগে, ঘৃণায়, অভিমানে জ্বলতে থাকা চোখ দুটি যেন রিহানকে ছিন্ন ভিন্ন করে দেয়। রিহানের বুকে সজোরে ধাক্কা দিয়ে বলে, আর কি খারাপ করবে তুমি রিহান? কি বাকি রেখেছ? তুমি আমার সব কেড়ে নিয়েছ।
তোমায় ভরসা করে পালিয়ে এসে আজ পরিবার মুখ আমি পরিবারবিহীন, আত্মবিশ্বাস সম্মান পরিবার সব কেড়ে নিয়ে এখন আবার ফিরে এসে আমার জীবনটা তছনছ করতে চাও। রিহান কিছু বলে না, হঠাৎ এক ধরনের বেকুলতা তাকে চালিত করে। সে কেয়ার হাত ধরে টেনে নিজের দিকে নেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। কেয়া ছটফট করছিল রিহানের বুকে, কিন্তু রিহান ছাড়ছিল না। ডোন্ট টাচ মি, ছাড়ো আমায়। মিথ্যে বলে কেন বিয়ে করেছিলে? উত্তর আছে কোনো, ছাড়ো আমায়। কেয়া ধাক্কা দিতে চায়, কিন্তু রিহানের বাহু শক্ত কংক্রিটের ন্যায়। পুরুষালী দেহের সাথে পেরে ওঠে না কেয়া। রিহান শুধু ফিসফিস করে বলে, আমি ছাড়ব না জান, কখনই না। আমার ভালোবাসা যদি ভুল হয় তবে সেই ভুলে ডুবে মরতে হবে তোমাকে। কে আরও ছটফট করে, হাত দিয়ে ধাক্কা দেয় বেশ কয়েকবার, কিন্তু ধীরে ধীরে যেন ভেঙে পড়ে যায় নিজের মধ্যেই। চোখ বুজে আসে, মুখ কেঁপে ওঠে, স্থির স্বরে বলে, তুমি জানো কতটা ভেঙেছি আমি রিহান? তুমি জানো না, এত মিথ্যে। এখন তো তোমার ভালোবাসা নিয়ে সন্দেহ হয় আমার। হ্যাঁ, তোমাকে পেতে মিথ্যে বলেছি, ছলনা করেছি, কিন্তু আমার ভালোবাসার আঙ্গুল তুলবে না তুমি, এটা মিথ্যে নয়। বলে রিহান চুপ, শুধু কেয়ার কপালে ঠোঁট রাখে নিঃশব্দে। একরাশ কান্না জমে থাকে তার চোখের কোণায়, কিন্তু তবু এই স্পর্শে কেয়া একটা নিরাপদ দেয়ালের মতো কিছু অনুভব করে। সে আর কিছু বলে না, শুধু বুকে মাথা গুজে কাঁদে। নিঃশব্দে হাহাকার ভরে চাঁদের আলো জানালা গলে পড়ে দুজনে জড়িয়ে থাকা ছায়ার ওপর। সময় থেমে থাকে কিছুক্ষণের জন্য। সে মুহূর্তে তারা ছিল দুটো মানুষ, যারা ভেঙে যাওয়া তবে আবার জোড়া লাগার চেষ্টায় বেকুল। ভালোবাসার মাঝে মাঝে তীব্র হয়, রূঢ় হয়, তারপর আগের মতো ঠিক নরম হয়ে ফিরে আসে, কোন এক অজানা ঘ্রাণের মতো। রিহান আর কেয়ারও ঠিক তেমন সম্পর্ক। নির্জন রাত, ছাদে পা রাখতে মনে হচ্ছে আকাশটা কাছে চলে এসেছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে নিচু গলিতে চাপা পড়ে আছে তারাদের দল, এক নিঃশব্দ জটলা বেঁধে ছড়িয়ে আছে মাথার ওপর। এমন রাতে মানুষ তার সবচেয়ে গোপন অনুভূতিগুলোকে ডুবে যায়। সীমান্ত ঠিক তেমন এক ভাবনায় ডুবেছিল। হাতের আঙুলে ধরা দেয়, পরপর সিগারেট শেষ করেছিল। সিগারেটের জ্বলন্ত ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছিল, আর তার চোখের পাতার আড়ালে কোনো এক পুরনো সন্ধ্যা, মার হাসি, বাবার শক্ত হাতের স্পর্শ আর মুঠো ভরা শৈশব নড়ে উঠেছিল। অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারা সাথে নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো রয়ে গেছে। ঠিক তখনই কারো পায়ের আওয়াজে চমকে উঠল সে। তুমি সিগারেট খাও? কথাটা শুনে মাথা ঘুরিয়ে দেখল অর্পিকে। তার চোখে বিস্ময়ের ছায়া, ঠোঁটে হালকা এক ঠাট্টার হাসি। সীমান্ত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, দ্রুত সিগারেটটা ফেলে পায়ের নিচে পিষে ফেলে বলল, মাঝে মাঝে খাই। আর তুমি এত রাতে ছাদে কেন যাও? ঘুমিয়ে পড়ো। অর্পি বিশেষ পাত্তা দিল না কথাটায়, ধীরে ধীরে ছাদের রেলিংয়ে গিয়ে বসল। এটাই তার অভ্যাস, এই ছাদের প্রান্তে বসে থাকা মানেই কোনো পুরনো মানসিক জঞ্জাল ফেলে আসা। মাঝে মাঝে সে একাই বসে কিনারে। সীমান্ত ভয় পেয়ে গিয়ে আসে, গলার স্বর খানিকটা রূঢ়, অথচ স্পষ্ট উদ্বিগ্নতা মিশে আসছে তাতে। বলল, পাগল হয়েছ? এখান থেকে পড়ে গেলে? অর্পি হাসে, সে হাসি যেটা বোঝা মুশকিল, ব্যথা লুকোনোর নাকি সাহস দেখানোর। সে বলে, পড়ব না, তুমি আছো তো। এ বলে তার ডান হাতটা বাড়িয়ে দেয়। সীমান্ত হাত ধরে নেয়, সেই হাতেই তার সমস্ত ভয় ডুবে থাকে। আর সেই ভরসার ভারটা সীমান্তই নিতে পারবে শুধু। সীমান্ত বিস্মিত, অর্পি আজ অন্যরকম। সে চুপ করে দাঁড়িয়ে থাকে অর্পির সামনে। অর্পির আঙুল এসে ততক্ষণে মিশে যায় সীমান্তের আঙুলের ফাঁকে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো সে, নীরব, শান্ত, কিন্তু কেমন যেন এক নির্বাক আকুলতা ছুঁয়ে যায় চারপাশ। সীমান্ত আজ আঙুল ছাড়ালো না, শুধু মৃদু কণ্ঠে বলল, কেন এমন পাগলামি করছে অর্পি? এসব হবার নয় আমাদের। অর্পি হেসে বলে, সে হাসি ছিল শীতের সকালের রোদের মতো উষ্ণ, আবার মেঘলা বিকেলের মতো একরোখা। সীমান্তর কথা থামিয়ে দিয়ে বলে, তোর মনে কি এতদিনে একটু অনুভূতি সৃষ্টি হয়নি আমার জন্য? একটুও না। আমি তো চাইনি তোমার ভালোবাসা, কখনো জোর করেছি? শুধু বলেছি আমাকে ভালোবাসতে দাও। তোমার নির্লিপ্ততা দেখে কষ্ট পাইনি কখনো, কারণ আমি বুঝে গেছি যে আমার প্রাণপ্রিয় পুরুষটা খুব পাষাণ। সীমান্ত হতবাক হয়ে শুনে, হ্যাঁ, এই মেয়েটি তার জীবনে প্রেম হয়ে ঢুকে পড়েছিল গোপনে, সন্তর্পণে, দিনের পর দিন শুধুই ভালোবেসেছে, চুপচাপ, নিরুপদ্রব্য, একরোখা আবেগে। তাকে জোর করেনি কখনো। তবু সে জানে এটা হবে না, হতে দেয়া যায় না। তার ভেতরের দুঃখ, দ্বিধা আর অতীতের বোঝা কাউকে দেয়া যায় না। একজন পাষাণ নামে আখ্যায়িত হতে হলো তাকে।
সে অর্পির হাত ছেড়ে দেয় না, কোমল ও দৃঢ় হাতে তাকে রেলিং থেকে নামিয়ে নিয়ে আসে। তারপর শাসানোর স্বরে বলল, চলো ঘরে যাই এখনই, কথা বাড়াবে না, চলো। অর্পি তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে গভীর নীরব দৃষ্টিতে। সেই চোখে জমে আছে হাজারটা না বলা কথা, না শোনা প্রতিশ্রুতি। তবু সে আর কিছু বলে না, শুধু মাথা নেড়ে ঘরের দিকে পা বাড়ায়। হাঁটার আগে শেষবার ফিরে তাকায় অর্পি। তার চোখে জল নেই, কিন্তু একটা অসম্ভব হাহাকার ফুটে আছে। তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে যায় সে। সীমান্ত দাঁড়িয়ে থাকে ছাদের ঠিক মাঝখানে। আস্তে আস্তে হারিয়ে যায় অর্পির পায়ের শব্দ, তার অবয়ব। হয়তো সে জানে অর্পি আজ কিছু নিয়ে যায়নি, শুধু রেখে গেছে নিজের এক ফালি ভালোবাসার মর্ম, যেটা হয়তো কোনোদিন মুছে যাবে না সীমান্তর বুক থেকে। তবে ওর স্বীকার করার ক্ষমতাও নেই।